আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি আমাদের এএমসি বুস্টারের আজকের সেশনে। আশা করছি আপনারা এই সেশন থেকে উপকৃত হবেন। ইতিমধ্যে আপনাদেরকে জানানো হয়েছে আপনাদের যা যা কোয়েশ্চেন আছে আপনারা কমেন্টে এগুলো করতে পারেন, বা এর আগে আপনারা আমাদেরকে ৩ জন মেন্টরকে যে ইনবক্সে যা দিয়েছেন অথবা হচ্ছে ফেসবুকের কমেন্টে যা যা কোয়েশ্চেনগুলো আপনারা করেছেন, আমরা ওই কোয়েশ্চেনগুলো কালেক্ট করেছি। আমরা স্টেপ বাই স্টেপ এই কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব। তো শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ডক্টর উমে নসীন ফাইরোজ। বর্তমানে হচ্ছে আমি একটা হসপিটালে এমও হিসেবে আছি। আমি ২০২৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। ২০২৫ সালের মে মাসে এমসি পার্ট 1 দিয়েছি। তো আমাদের এই এএমসি বুস্টারের সাথে আছেন আরো ২ জন এক্সপার্ট মেন্টর। একজন হচ্ছেন ডক্টর হোসনে আরা মুন্নি। উনি আপনাদের সাথে জয়েন করবেন। আপনাদের সাথে ওনার এক্সপেরিয়েন্স বা যা যা আছে ওগুলো শেয়ার করবেন। আমাদের আরেকজন মেন্টর আছেন ডক্টর তিথি রহমান, সাদিয়া রহমান তিথি। উনিও আছেন আমাদের সাথে আজকে। ওনার যে এক্সপেরিয়েন্স সেটাও আপনাদের সাথে শেয়ার করবেন। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের এএমসি বুস্টার এটা নিয়ে কি কি হচ্ছে আমাদের স্বপ্ন বা এর যাত্রাটা কি এটা নিয়ে আমরা কথা বলবো। প্লাস হচ্ছে এএমসি নিয়ে ডিটেলস লাইক এএমসিটা কি, এএমসি কেন করা উচিত, তারপরে কেন বাকিগুলো থেকে ভালো খারাপ এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্লাস হচ্ছে আমাদের এমসিকিউ এটা কিভাবে হচ্ছে প্রিপারেশনটা নিতে হবে, তারপর আমরা কিভাবে পড়াই, আর অস্ট্রেলিয়ান হেলথ সিস্টেম কিভাবে কাজ করে, আর এমসি পার্ট 1 এর পরে কি কি পাথওয়েজ আছে, আবার ক্লিনিক্যাল ছাড়া আর কোনো পাথওয়েজ আছে কিনা, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। প্লাস হচ্ছে এটার স্যালারি, লাইফস্টাইল, তারপরে হচ্ছে এই যে এমসি পার্ট 1 পার্ট 2 স্ট্যান্ডার্ড পাথওয়ে যেটাকে আমরা বলি, এইটার প্রত্যেকটা স্টেপগুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে। ঠিক আছে? তো প্রথমে জাস্ট আমি ছোট্ট করে আমার কারণ সবার হচ্ছে একটা গোল থাকে, সবার একটা উদ্দেশ্য থাকে প্রত্যেকটা লাইসেন্সিং এক্সামের জন্য। তো সবাই সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা বলি। সেটা হচ্ছে আম, আমি যখন মোটামুটি 4th ইয়ার বা 5th ইয়ারে ছিলাম, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি এএমসি দিব। মানে তখন থেকে মানে প্ল্যান ছিল। সো আচ্ছা ঠিক আছে, ইন্টার্নশিপ কমপ্লিট করলাম। বাট আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, ইন্টার্নশিপের মিডলে আমি প্রিপারেশনটা নিলে বেটার হতো। লাইক সামহাও কোনো একটা কারণে আমার লাইক কয়েকটা মাস অথবা হচ্ছে লাইক 1 ইয়ারের মতো আমি একটা গ্যাপ নেই। আমি ইনডিসিশনে ভুগছিলাম যে অ্যাকচুয়ালি এম আই ক্যাপাবল অর নট। সো এটা নিয়ে আমি একটু সন্দিহান ছিলাম। প্লাস হচ্ছে আমি অনেক আহ, সবাইকে অনেক ধরনের কোয়েশ্চেন করছি এএমসি নিয়ে বা এমসিকিউ নিয়ে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়। সো ওই সময়টাতে 2024-এর দিকে আর কি খুব কম মানুষ এএমসি দিত। বাট 2025-এর মিডল থেকে এই এক্সাম নিয়ে অনেক বেশি জনপ্রিয়তা। তো দেখা গিয়েছে আমি আমি বা আমরা ওই সমসাময়িক টাইমে যারা এক্সাম দিয়েছি, আমরা অনেক মানুষকে প্রশ্ন করতাম যে কিভাবে গাইডলাইন গুলো পড়া উচিত, অথবা হচ্ছে লাইক কোন একটা স্টেপে যদি আমি আটকে যেতাম, লাইক এপিক ভেরিফিকেশনের সময়, এমসি পোর্টফোলিও দেওয়ার সময় দেখা যেত এক একটা ইমেইল করলে অনেকদিন সময় লাগতো, কেউ অ্যান্সার দেওয়ার নাই, এরকম ছিল। বাট এখন সময় কিছুটা পাল্টেছে। এখন মোটামুটি অনেকেই পরীক্ষা দিচ্ছে, অনেকে এই পরীক্ষাটার সাথে জড়িত আছে। সো আপনাদের এই কাজগুলা সহজ করে দেওয়ার জন্য আমরা যে 3 জন যেভাবে আমরা কষ্টটা ফেস করেছি যাতে না হয়, এই কারণে আমরা এই এমসি বুস্টারটা নেয়া। ঠিক আছে? সো আশা করছি আজকের যে আমাদের ওয়েবিনারের যে অবজেক্টিভ, লাইক অস্ট্রেলিয়ান হেলথ সিস্টেম সম্পর্কে জানা, এই আইএমজি যে পাথওয়েজ, এই জিনিসগুলো আমরা জানবো। স্ট্যান্ডার্ড পাথওয়ে তো বললাম, আমরা প্রত্যেকটা স্টেপ সম্পর্কে জানবো। সিলেবাস, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার আপনারা করতে থাকেন। পরবর্তীতে আপনারা আনমিউট হয়ে কোয়েশ্চেনগুলো করতে পারবেন। আর স্যালারি, লাইফস্টাইল প্রত্যেকটা জিনিস, আর আমরা কি কি প্রোভাইড করব সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আর আরেকটা বলে নিই, এই এই সেশনটা হবে আমাদের থার্ড সেশন।
এএমসি বুস্টার আমরা প্রত্যেক ৫ থেকে ৬ মাস পর, পর এরকম একটা করে সেশন নিয়ে নেই। কারণ দেখা যায় আমাদের প্রতিনিয়ত আমাদের ইনবক্সে মেসেজ আসতে থাকে লাইক কি ক্রিডেনশিয়াল আমাদেরকে আপলোড করতে হবে, এই জব পাওয়া পসিবল কিনা, এই সেই লাইক অনেকগুলো কোয়েশ্চেন। হ্যাঁ, সো এই জন্য আমরা ৫ থেকে ৬ মাস পর, পর এরকম একটা সেশনের আয়োজন করি যাতে করে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন একটা এক্সামে বসবো তার কস্ট সম্পর্কে আগে আমাদেরকে জানা লাগবে। ঠিক আছে? সো আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি, আমাদের কস্ট সম্পর্কে জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ? সো কস্ট সম্পর্কে আপনাদের কি কোনো আইডিয়া আছে? সো আমি তাহলে এটা নিয়ে হচ্ছে ডিটেইলস আমরা আলোচনা করব। সো ১ম এ বলে কি সাঁতারে নামার আগে ১ম এ জল মানে সাঁতার শেখার আগে জলে নামতে হবে। হ্যাঁ? তো কথাটা হচ্ছে ওরকমই যে ১ম এ আপনাকে এএমসি প্রিপারেশন নেওয়ার আগে এএমসি জিনিসটা কি ওটা জানার আগে খরচ সম্পর্কে জানা লাগবে। বিকজ আমরা ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমাদের আহ, কারণ এই পরীক্ষাগুলো কারা দেয় বেশিরভাগ হচ্ছে জুনিয়র ডক্টররাই দেয়। সো এই কস্টটা অনেক বেশি, তো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনার ব্যাকআপ ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আপনার আছে কিনা। বা এটা এমন না যে এই পরীক্ষাটা আছে ঠিক আছে আমি খুব কষ্ট করে এই কয়েক লাখ টাকা ৩-৪ লাখ টাকা জোগাড় করলাম আমি পরীক্ষা দিলাম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের মিনিমাম লাইক 15 lakhs যদি ব্যাকআপ থাকে এই পরীক্ষাটাতে আপনারা নামবেন। ঠিক আছে? এখন আমরা কস্ট নিয়ে ব্রেকডাউন করব। কেন আমি 15 লাখ বললাম, টোটাল 15 লাখ কি কারণে আমি বলেছি সেটা আমি আপনাকে বলি। তো প্রথমে হচ্ছে এমসি আপনাকে ফার্স্টে বুকিং দেওয়ার আগে দুটো স্টেপ আপনাকে পার করতে হবে। সেটা হচ্ছে এপিক ভেরিফিকেশন, দেন এপিক ভেরিফিকেশনের পরে আগে এপিক ভেরিফিকেশন ছিল, এখন হচ্ছে মাই ইন্টেল হেলথ চলে আসছে, বাট সেম জিনিসই। তারপরে আসে হচ্ছে আপনাকে একটা পোর্টফোলিও খুলতে হবে, মানে ওটা হচ্ছে আপনাকে এএমসি একটা নাম্বার দিবে, ওটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে আপনাকে এক্সাম বুকিং দিতে হবে। ঠিক আছে? সো এই ৩টা জিনিস আপনাকে করতে হবে। এখন আমি জাস্ট কস্ট ব্রেকডাউন করি। এই কস্টটা এখানে হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে আছে। আমি ইজিলি আপনাদেরকে কস্টটা ব্রেকডাউন করে দেই। ১ম এ হচ্ছে এপিক ভেরিফিকেশনের জন্য আপনার কি লাগবে? সো আপনার জাস্ট দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার পাসপোর্ট থাকলেই হবে, আর এটা হচ্ছে আপনার মেডিকেল ডিগ্রি হবে। ঠিক আছে? এই দুটো জিনিস থাকলে আপনার মোটামুটি এমসি পোর্টফোলিও পর্যন্ত সবকিছু করে ফেলা যাবে। আপনার আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে? এখন আসি আপনার আপনাকে তো বললাম যে এপিক ভেরিফিকেশনের জন্য দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে মেডিকেল ডিগ্রি, একটা হচ্ছে পাসপোর্ট। শেষ। এখন আসি এপিক ভেরিফিকেশনের জন্য কত টাকা লাগবে বা মাই ইন্টেল হেলথ করার জন্য। সো এটা হচ্ছে অনেক সময় ভ্যারি করে ১১০ থেকে ১৩০ ইউএসডি। ঠিক আছে? মাথায় রাখবেন এখানে কিছু খরচ ইউএসডি তে যায়, আবার কিছু খরচ এউডি তে যায়। তো এপিক ভেরিফিকেশনে বা মাই ইন্টেল হেলথে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ১১০ থেকে ১৩০ ইউএসডি খরচ হবে। ঠিক আছে? এখন এই এপিক ভেরিফিকেশনে কি হবে? আপনার লাইক আপনি জাস্ট আপনার পাসপোর্টটা দিলেন। তারপরে হচ্ছে আপনার মেডিকেল ডিগ্রি, জাস্ট পাসপোর্ট। এই পাসপোর্টটা দেওয়ার পরে আপনার ওরা হচ্ছে আপনাকে ১ বা ২ দিনের একটু সময় নিবে। সময় নেওয়ার পরে ওরা আপনাকে একটা লিঙ্ক দিবে। হ্যাঁ? তো আপনার হচ্ছে ভেরিফিকেশন হবে এটার। সো ভেরিফিকেশনের জন্য এটাকে বলে নোটারি ক্যাম্প। মানে একটা ভিডিও কলের মাধ্যমে ওরা আপনার পাসপোর্টটা ঠিক আছে কিনা, আপনি অ্যাকচুয়ালি জেনুইন পারসন কিনা ওরা জাস্ট ওইটা নিয়ে দেখবে। সো আপনার ভিডিও কলে আপনাকে জাস্ট জিজ্ঞেস করবে হোয়াটস ইওর নেম, spelling of the name, date of birth, okay, your present address, permanent address, just simple এই কোশ্চেনগুলো আপনাকে আস্ক করবে। সো আপনার এপিক ভেরিফিকেশন ডান। ওকে? আচ্ছা, এর মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিডেনশিয়াল। এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে ক্রিডেনশিয়াল ভেরিফিকেশন। এই ক্রিডেনশিয়াল জিনিসটা কি? মেডিকেল ডিগ্রি। ওকে? তাহলে এপিক এর জন্য আপনার ১ম এ একটা লাগলো হচ্ছে পাসপোর্ট, দেন ক্রিডেনশিয়ালের মধ্যে শুধুমাত্র আপনার মেডিকেল ডিগ্রি। ওকে? সো এই মেডিকেল ডিগ্রিটা আপনি এটা করার জন্য আপনাকে আরো ১০০ ইউএসডি খরচ করতে হবে। সো টোটাল মিলে গেল দেখা গেল হচ্ছে আপনার ২১০ বা ২০ থেকে $২৩০ এই টোটাল একটা প্রসেসিং এ ইউএসডি খরচ হবে। সো আপনার যখন ক্রিডেনশিয়াল ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনাকে ওরা আরেকটা লিংক দিবে, সেটা হচ্ছে এমসি পোর্টফোলিও করার জন্য।
হ্যাঁ, এমসি পোর্টফোলিওতে কি হবে? এমসি পোর্টফোলিওতে হচ্ছে ওরা আপনাকে হচ্ছে একটা এমসি ক্যান্ডিডেট নাম্বার দেবে। ওই ক্যান্ডিডেট নাম্বারটাই হবে আপনার সারা জীবন কাজে লাগবে, যেটা আপনার এমসিকিউর জন্য, ক্লিনিক্যালের জন্য, প্রত্যেকটা এক্সামের জন্য এটা আপনার কাজে লাগবে। ঠিক আছে? সো এটাতে কি হবে, যে পোর্টফোলিওর আগে যেটা স্টেপ সেটা হচ্ছে ওরা আপনার মেডিকেলে একটা ভেরিফিকেশনের জন্য একটা ইমেল দিবে। সো আমাদের বাংলাদেশে তো জানি, আমাদের এখানে স্পেশালি সরকারি হোক বেসরকারি হোক কোথাও হচ্ছে খুব বেশি পরিমাণে ইমেল ওরা চেক করে না। সো আপনাকে যেটা করতে হবে, আপনার প্রিন্সিপালের পিএ হোক বা আশেপাশে যারা থাকে অফিসের, ওদেরকে বারবার নক করতে হবে যে আমার এখানে একটা ইমেইল আসার কথা, আসছে কিনা, প্লিজ আসলে তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দিয়েন, আমার এটা খুব দরকার। এভাবে বলে বলে তাদেরকে মানে 2-3 দিন একটু বিরক্ত করতে হবে। তারপরে হচ্ছে, কারণ আর প্রতিটা ক্ষেত্রে দেখা যাবে ওরা আপনাকে ইমেইল দিবে, আপনি কিন্তু নোটিফিকেশনটা পাবেন যে হ্যাঁ তোমার ইমেলটা গেছে তোমার মেডিকেলে। এইভাবে করে আপনি আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আপনি এখন কোন স্টেজে আছেন। সো ওরা যখনই আপনাকে ইমেইল করবে যে এটা তোমার মেডিকেলে পাঠানো হয়েছে, তো আপনি সাথে সাথে মেডিকেলের ওরা যারা আছে ওদেরকে বারবার করে নক করবেন, ওরা আপনারটা এপ্রুভ করে দেবে। ঠিক আছে? এখন আগে আমাদের সময়টা লাইক 2024-এর লাস্টে বা 25-এর শুরুর দিকে এটা টোটাল সময় লাগতো 1 থেকে 1.5 মাস। বাট আনফর্চুনেটলি এখন একটু বেশি সময় লাগছে, 2-2.5 মাস বা অনেকের ক্ষেত্রে 3 মাসও সময় লাগছে। সো আহ এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, আপনারা সবসময় প্রিপারেশনটা নেওয়ার সাথে সাথে এই কাজগুলো করে ফেলবেন। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। অনেকে কি করে, না আগে আমি প্রিপারেশন নেই তারপরে এই কাজগুলো করব না, আগে প্রিপারেশনের সাথে সাথে এই কাজগুলো আপনারা শুরু করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে এএমসি পোর্টফোলিও। আর এএমসি পোর্টফোলিওর জন্য লাগবে 648 AUD, মানে অলমোস্ট 650 AUD। এটা কিন্তু ইউএসডি না, এটা AUD। ঠিক আছে? তাহলে প্রথমে এপিক ভেরিফিকেশন ক্রিডেন্সিয়ালের জন্য গেল $230 মতো। আর এমসি পোর্টফোলিওর জন্য গেল হচ্ছে 650, অথবা যেটা অ্যাকুরেটলি যদি বলা হয় 648 AUD। এরপরে যখন আপনার এমসি পোর্টফোলিও ডান, সো এখন আপনি এমসি ক্যান্ডিডেট নাম্বারও আপনি পেয়ে গেছেন। এখন জাস্ট আপনি ওয়ান স্টেপ অ্যাওয়ে, জাস্ট আপনার এক্সামটা বুকিং দেওয়ার জন্য। সো আপনি এক্সাম বুকিং দেওয়ার জন্য আপনার এটাতে খরচ হবে 2900+ AUD, অলমোস্ট ধরে ধরে নিতে পারেন হচ্ছে 3000 AUD। ওকে? আচ্ছা, কিছু কিছু কোয়েশ্চেন এখানে থাকে যে আহ এটা কতদিন এটার স্থায়িত্ব থাকবে, এরকম লাইক আমার বুকিং দেওয়ার কতদিনের মধ্যে এক্সামটা দিতে হবে, এরকম কিছু কিছু কোয়েশ্চেন গুলো আমি পাই। আমি সাথে সাথে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এখানে দিয়ে দেই। সেটা হচ্ছে, আপনি লাইক ক্রিডেন্সিয়াল ভেরিফিকেশন করলেন, এপিক ভেরিফিকেশন করলেন এমসি পোর্টফোলিও পর্যন্ত। ঠিক আছে? এইটুক পর্যন্ত করে যদি আপনি কয়েক বছর বসে থাকেন, আপনার কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু লাইক আজকে কি, আজকে হচ্ছে জুলাই 5 তারিখ। আজকে জুলাই 5 তারিখে আপনি এএমসি লাইক আপনি হচ্ছে ধরেন নভেম্বরের জন্য আপনি বুকিং দিলেন জুলাই 5 তারিখ। ঠিক আছে? তাহলে আপনার এটার মেয়াদ থাকবে 1 বছর। লাইক আগামী জুলাই 5 তারিখের মধ্যে, 2027-এর জুলাই 5 তারিখের মধ্যে আপনাকে পরীক্ষায় বসতেই হবে। এই কথাটি কি ক্লিয়ার হয়েছে? আশা করছি এই কথাটা ক্লিয়ার হচ্ছে, কারণ আমাকে বেশ কয়েকজন এই কোশ্চেনটা নিয়ে উম, আহ, কথা বলতে বলেছেন, তাই আমি এখানে এটা বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি হচ্ছে এএমসি পার্ট 1 গেল। এএমসি পার্ট 1-এর পরে কি কি করা যাবে, সেটা হচ্ছে আমরা চাইলে ক্লিনিক্যাল এক্সাম দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে যার যার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। অনেকে চায় যে না, আমি দেশ থেকে সবকিছু শেষ করে তারপরে হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে যাব। আবার অনেকে চায় না, আমি জবের জন্য জবের জন্য অ্যাপ্লাই করব, ইন দ্য মিন টাইম আমি ক্লিনিক্যালের জন্য প্রিপারেশন নিব, যেটা আগে হয়। ঠিক আছে? এই জিনিসগুলো। সো এএমসি ক্লিনিক্যালের জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামটা লাগবে না, কিন্তু আপনি যদি জবের অ্যাপ্লাই করতে চান তখন ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামটা লাগবে। এখন ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম এখানে কি কি আছে? এখানে আপনি চাইলে আইএলটিএস দিতে পারেন, ওইটি দিতে পারেন, পিটিই দিতে পারেন। সো এই স্কোরগুলা প্রায় 6 মাস পর পর চেঞ্জ হয়, মানে আফরা খুব ফ্রিকুয়েন্টলি এই স্কোরগুলা চেঞ্জ করে। লাইক
এর ওইটি পিটি, হ্যাঁ। সো এগুলো হচ্ছে 6 মাস পর পর আপডেট হয়। সো এখন এটার রিকোয়ারমেন্ট কি সেটা আমি বলতে চাচ্ছি না, কারণ ফ্রিকুয়েন্টলি এসব গুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো আপনি যদি আবারও বলছি, যদি জবের অ্যাপ্লাই করতে চান তখন ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামটা লাগবে। কিন্তু আদারওয়াইজ আপনি যদি ক্লিনিক্যাল বা অন্য কোনো কিছু দিতে চান, তার জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম ইজ নট নিডেড, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি যাই হচ্ছে, আমাদের কিছু পাথওয়ে আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাথওয়ে, আর একটা হচ্ছে কম্পিটেন্ট পাথওয়ে, আর এটা আছে হচ্ছে স্পেশালিস্ট পাথওয়ে, ঠিক আছে। এই এতক্ষণ আমরা যা নিয়ে আলোচনা করলাম ওটা কিন্তু স্ট্যান্ডার্ড পাথওয়ে। সো স্ট্যান্ডার্ড পাথওয়ে এটা হচ্ছে এমসি পার্ট 1, এমসি পার্ট 2, এই তারপরে হচ্ছে জবের অ্যাপ্লাই করা, অথবা হচ্ছে এমসি পার্ট 1 দিয়ে তারপর হচ্ছে জবের অ্যাপ্লাই করা, এই জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাথওয়ে, ঠিক আছে। সো এতক্ষণ যেটা বললাম, এপিক এমসি নিয়ে যা যা বললাম ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন আসে হচ্ছে কম্পিটেন্ট পাথওয়েটা কি, আর স্পেশালিস্ট পাথওয়েটা কি। সো কম্পিটেন্ট পাথওয়ে এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে লাইক ইউকে, আয়ারল্যান্ড, হ্যাঁ, এইসব জায়গাগুলোতে লাইক ওদের হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশন পাওয়া, তারপরে হচ্ছে ওদের ওখানে 1 or 2 ইয়ার এক্সপিরিয়েন্স আছে। ওরা চাইলে এই যে স্ট্যান্ডার্ড পাথওয়ে মানে এএমসি স্কিপ করে ওরা অ্যাপ্লাই করতে পারে জবের জন্য, হ্যাঁ। সো এটা হচ্ছে কম্পিটেন্ট পাথওয়ে, যেটা এখন বর্তমানে আমাদের জন্য না, আমরা যারা বাংলাদেশে আছি বা অফশোরে বা অস্ট্রেলিয়াতে যারা এখন আছে, এটা তাদের জন্য না, এটা হচ্ছে যারা এনএচএস জব করছে, যাদের জিএমসি রেজিস্ট্রেশন আছে, এটা তাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে স্পেশালিস্ট পাথওয়ে। স্পেশালিস্ট পাথওয়ে হচ্ছে লাইক এটা হচ্ছে লাইক হচ্ছে আমাদের দেশে তো একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা কার্ডিওলজিস্ট, সে তার ডিগ্রি কমপ্লিট করেছে, এখন সে কনসালটেন্ট হিসেবে আছে 5 ইয়ার্স অর মোর দেন 5 ইয়ার্স। সো সে তখন স্পেশালিস্ট পাথওয়েতে ডিরেক্টলি যেতে পারে, ঠিক আছে। সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আফরার সাথে হচ্ছে যোগাযোগ করতে হবে। আফরা থেকে হচ্ছে ওরা ওরা অনেক ডকুমেন্ট চায়, ওই ডকুমেন্ট যদি ভেরিফাই হয় বা যদি মনে হয় যে না এই ডকুমেন্টস গুলো তার ঠিক আছে, তার এক্সপিরিয়েন্স তার ঠিক আছে, সো আফরা কি করে, ওকে একটা লিমিটেড রেজিস্ট্রেশন দেয়, ঠিক আছে। সো লিমিটেড, ওরা হচ্ছে লাইক এমন না যে আচ্ছা ঠিক আছে আপনি বাংলাদেশে খুব ভালো একজন স্পেশালিস্ট, আপনাকে 5 বছর, আপনি 5-10 বছর আপনার এখানে এক্সপিরিয়েন্স আছে, আপনাকে সাথে সাথে ওদের একটা সিস্টেমে দিয়ে দিয়ে দিবে। ব্যাপারটা আসলে এমন না। আপনার যতই এক্সপিরিয়েন্স থাকুক না কেন, ওরা আপনাকে একটা লিমিটেড রেজিস্ট্রেশন দিবে। এই লিমিটেড রেজিস্ট্রেশনের পরে ওরা লাইক ফিউ মান্থস আর ফিউ ইয়ার্স আপনাকে অবজার্ভ করে দেন হচ্ছে আপনি ওদের যে রিকগনিশন যেটা আছে, যে স্পেশালিস্ট রেজিস্ট্রেশন, ওটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে এই পাথওয়ে গুলা, স্ট্যান্ডার্ড পাথওয়ে, কম্পিটেন্ট পাথওয়ে, স্পেশালিস্ট পাথওয়ে। সো মোস্ট অফ দ্য ডক্টর যেটা করে স্ট্যান্ডার্ড পাথওয়েতেই যায়, লাইক এমসি পার্ট 1 পার্ট 2 এভাবে যায়, ওকে। এখন আমরা আসি এমসি পার্ট 1 ছাড়া, সরি এমসি পার্ট 1 এর পরে আমরা আর কি কি পাথওয়ে, ক্লিনিক্যাল এক্সাম ছাড়া আর কি কি আছে, বা ক্লিনিক্যাল এক্সামে কি আমাকে দিতে হবে কিনা, এই জিনিসটা। হুম। আচ্ছা, এখন যেটা আছে সেটা হচ্ছে আপনি ধরেন পার্ট 1 দিলেন, আপনি আহ, আপনি চিন্তা করলেন না আমি আগে হচ্ছে এমসি ক্লিনিক্যালটা দিব, বা এমসি ক্লিনিক্যালের সাথে আর কি কি আছে। এমসি ক্লিনিক্যালের সাথে আপনি যেটা করতে পারেন, ওরাদের হচ্ছে দুটো এক্সট্রা আছে যেটা মানে ক্লিনিক্যালটা স্কিপ করা যায়, একটা হচ্ছে পেসকি এক্সাম, আরেকটা হচ্ছে ডাব্লিউবিএ, এই দুটো জিনিস, ঠিক আছে। সো পেসকিটা যেটা, এটা হচ্ছে জিপি পাথওয়ের জন্য। এই জিপ আপনি যদি লাইক, আপনি যদি চিন্তা করেন আপনি হসপিটাল জব করতে চান না, তাহলে আপনি পেসকি দিতে পারেন। এখন পেসকিটার জন্য যেটা আছে, আপনাকে জব অফার লাগবে, তারপরে গিয়ে আপনি পেসকি এক্সামটা দিতে পারবেন। আর এটার হচ্ছে অ্যামাউন্ট 2400 AUD, ওকে। সো প্রথমে যেটা করতে হবে, এমসি পার্ট 1 পাস করার পরে ওই যে বললাম যে আপনি যদি জব অ্যাপ্লাই করতে চান, আপনাকে অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম দেওয়া লাগবে, ঠিক আছে। সো আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম দিলেন, দেওয়ার পরে আপনি বিভিন্ন জিপি সেন্টারগুলোতে আপনার সিভি ড্রপ করলেন। সো সিভি ড্রপ করার পরে তারপরে হচ্ছে ওরা যদি আপনার জব অফার অ্যাকসেপ্ট করে, দেন ওরা একটা শিডিউল দিবে যে ঠিক আছে আপনি অমুক টাইমে আপনি পেসকি এক্সামটা দিতে পারেন। সো পেসকি এক্সামটা যেটা আছে এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আরইসিজিপি পেসকি, আর একটা হচ্ছে আইএমই পেসকি, এরকম। সো দুটো দুটো আছে। সো আমি একদম ডিটেলসে না গিয়ে জাস্ট ওভারঅল পেসকিটাই বলি।
সো এই পেস্কিটা যেটা আছে এটা আপনি চাইলে বাসায় বসে বাংলাদেশে বসেই এই পরীক্ষাটা দিতে পারেন। এটা লাইক 1 আওয়ারের মতো, লাইক এটা কিছুটা ক্ষেত্রে একটু জাস্ট ভাইভা টাইপের কোশ্চেন 3-4টা হচ্ছে ক্লিনিক্যাল সিনারিও দিবে। আপনাকে হচ্ছে ওইভাবে হচ্ছে রোল প্লে করে এক্সামগুলো দিতে হবে। সো কিন্তু এই পেস্কির যেটা সবচেয়ে বড় হার্ডেল বা স্ট্রাগল যেটাকে বলি সেটা হচ্ছে জব অফারটা পাওয়া। সো আপনাকে ভিগোরাসলি জিপি সেন্টারগুলোতে জব অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি জব অফার পেয়ে যান তাহলে এটা ক্লিনিক্যাল কে বাইপাস করার জন্য হচ্ছে একটা বেটার অপশন পেসকে, যদি আপনি হসপিটালে জব করতে না চান। ওকে, আচ্ছা এরপরে নেক্সট আরেকটা আমাদের স্টেপ আছে সেটা হচ্ছে ডাব্লিউবিএ। ওকে, সো ডাব্লিউবিএ যেটা আছে এটার খরচ অনেক বেশি। এটার সুবিধার চেয়ে তো অসুবিধা বেশি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটার খরচ অলমোস্ট 1100 থেকে 11,000 থেকে 12,000 AUD। সো ইটস ভেরি ভেরি এক্সপেন্সিভ। হুম, তারপরে হচ্ছে ডাব্লিউবিএ অ্যাসেসমেন্টের জন্য কিছু প্রায় 1,000 AUDর মতো খরচ হয়, এটাও একটা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই ডাব্লিউবিএ কারা দেয় সেটা হচ্ছে লাইক আপনি নর্দার্ন টেরিটরিতে আছেন অথবা ভিক্টোরিয়াতে আছেন, লাইক অ্যাবরিজিনাল কোনো এরিয়াতে আছেন। হ্যাঁ, সো এটা মেইনলি যারা পিয়ার ক্যান্ডিডেট, যারা একটা নির্দিষ্ট জায়গায় ওরা প্র্যাকটিস করতে চায়, এর বাইরে হচ্ছে ওরা যাবে না, তারা হচ্ছে ডাব্লিউবিএটা দেয়। হুম, লাইক লাইক আমি হচ্ছে ভিক্টোরিয়াতে আছি, ভিক্টোরিয়ার খুবই একটা টেরিটরি জায়গায় হচ্ছে আমি আছি। সো আমি তখন আমি চিন্তা করলাম না আমি হচ্ছে মেলবোর্ন সিডনি আমি হচ্ছে অন্য কোথাও যাব না, আমি এই হসপিটালেই থাকবো। সো এই ডাব্লিউবিএটা হচ্ছে একদম হসপিটাল বেসড, এরিয়া বেসড। ঠিক আছে, বাট এটা হচ্ছে খুবই কস্টলি। ওকে, সো আমরা আমরা যারা অফশোর ক্যান্ডিডেট আছি আমাদের জন্য ডাব্লিউবিএ খুব বেশি ইফেক্টিভ না বলা যায়। সো আমাদের জন্য ক্লিনিক্যাল এক্সাম আর পেসকিটা হচ্ছে বেটার। ওকে, এখন আসি তাহলে আমি হচ্ছে কস্ট নিয়ে আলোচনা করে ফেললাম। আরেকটা হচ্ছে এক্সাম সেন্টার নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কোথায় কোথায় এক্সামগুলো এমসিকিউটা কোথায় কোথায় দিতে পারি। ওকে, সো এটার জন্য যেটা করতে পারেন, আমাদের আগেই বলে রাখি খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশে কোনো সেন্টার নেই। ঠিক আছে, কিন্তু আমাদের যে পার্শ্ববর্তী যে কান্ট্রি ইন্ডিয়াতে অনেকগুলা প্রায় 7 থেকে 8টার মতো এক্সাম সেন্টার আছে। তারপর ইভেন মায়ানমারেও আছে, লাইক সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে মায়ানমারে আছে, নেপালে আছে এগুলা। ওকে, সো এই জিনিস আচ্ছা তারপরে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সাম বুকিং দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি যেই মাসে বা যে সময়টাতে সমসাময়িকটা আমি পরীক্ষা দিবেন ওই সময়ে ভিসা অ্যাভেলেবিলিটি আছে কিনা। ঠিক আছে, সো আমাদের জন্য সবচেয়ে কস্ট ইফেক্টিভ হচ্ছে ইন্ডিয়া। কিন্তু আম, আমরা যে সময় এক্সাম দিই তখন হচ্ছে ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছিল না, বাট এখন ট্যুরিস্ট ভিসা পাওয়া যাচ্ছে। সো এটা আপনাদের জন্য একটা ভালো একটা দিক। সো আপনি সবসময় এক্সাম বুকিং দেওয়ার আগে আপনি চিন্তা করবেন আপনি ওই ভিসাটা পাবেন কিনা। সো ইন্ডিয়াটা হচ্ছে আমার মনে হচ্ছিল একটু রিস্কি। সো আমি থাইল্যান্ডে বুকিং দিয়েছিলাম। হুম, সো থাইল্যান্ডে বুকিং দেওয়ার পরে তখন আবার থাইল্যান্ডেও দিতে একটু সময় লাগছিল। হুম, সো আমি কি করি আমার এক্সাম সেন্টারটা আবার চেঞ্জ করে আবার মালয়েশিয়াতে আনি। সো এই এই আর কি, আবার আপনারা এটা আবার চিন্তা করো কোনো কারণে আপনারা চাইলে 7-8 মাস 10 মাস আগেও এক্সাম বুকিং দিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। এটা মোটামুটি ওই যে যে 1 বছর টাইম ফ্রেম বললাম ওই 1 বছরের মধ্যে আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন আপনাদের এক্সাম ডেট। আরেকটা জিনিস হচ্ছে এটার এক্সাম ডেট চেঞ্জ করতে পারবেন না কখন, লাইক আপনি বুকিং দিয়েছেন অগাস্টের 21 তারিখ। ওকে, এখন আপনাকে যা চেঞ্জ করার লাইক এক্সাম ডেট হোক এক্সাম ভ্যানু হোক এটা জুলাইয়ের 30 তারিখের মধ্যে, তাহলে সময় হচ্ছে 21 দিন আগে আপনাকে সবকিছু চেঞ্জ করতে হবে। ওকে, সো এটার হচ্ছে টাইম লাইনটা হচ্ছে 21 দিন আগে। সো আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, লাইক আমিও চেঞ্জ করছিলাম। আমি ডেট অনেকবার চেঞ্জ করছি, লাইক মে মাসের মধ্যে আমি 2025-এর মে মাসে দিয়েছিলাম, তো এই মে মাসের মধ্যে আমি অনেকবার চেঞ্জ করছি। হ্যাঁ, সিট অ্যাভেলেবিলিটির উপরে আর কি অনেকবার চেঞ্জ করছি। জাস্ট একটা মিনিট।
সরি, আমাদের একটা টেকনিক্যাল ইস্যুর জন্য স্ক্রিনটা অফ হয়ে গেছিল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সো আমরা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করেছি। আরেকটা জিনিস, হ্যাঁ, এক্সাম সেন্টার নিয়ে যেটা বললাম, আপনারা আপনাদের পাশাপাশি দেশগুলাতে লাইক ইন্ডিয়া অথবা হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, আ এই এই কান্ট্রি গুলোতে আপনারা দিতে পারেন। সো চেষ্টা করবেন যেখানে আপনারা আর্লি পসিবল ওয়েতে ভিসা গেইন করতে পারেন, আপনারা ওই জায়গাগুলোতে মানে যেখানে ভিসা জটিলতা বেশি ওই জায়গাগুলোতে না যাওয়ার ট্রাই করবেন। ঠিক আছে? এইটা একটা জিনিস। আর আপাতত আচ্ছা, আরেকটা হচ্ছে এএমসি ক্লিনিক্যালটা কোথায় দেয়া যাবে? এএমসি ক্লিনিক্যালটা হচ্ছে এটার আর কোনো এক্সাম সেন্টার নেই মেলবোর্ন ছাড়া। সো আপনাকে মেলবোর্নে গিয়ে এক্সামটা দিতে হবে আনফরচুনেটলি। ঠিক আছে? আর পেসকিটা আপনি ঘরে বসে অফশোরে থেকেই দেয়া যাবে। আচ্ছা। মোটামুটি আমি এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি, পাথওয়ে নিয়ে। আচ্ছা, এগুলা নিয়ে আমরা একটু লাস্টে আলোচনা করব সেলারি নিয়ে। এর বাইরে আর কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? লাইক এএমসি পাথওয়ে বা এগুলা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনাদের? আচ্ছা, এখানে কিছু কোয়েশ্চেন আমরা পেয়েছি। এই কোয়েশ্চেন গুলা নিয়ে আমরা লাস্টে আলোচনা করব। আপনারা কোয়েশ্চেন গুলো করতে থাকেন। ড্রপ করতে থাকেন। আমরা এই কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, লাইক আমি জানতে চাচ্ছি আপনাদের লাইক কস্ট নিয়ে অথবা হচ্ছে এই পাথওয়ে গুলা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমি যতটুকু বলেছি। উম আচ্ছা, আশা করি হচ্ছে এগুলা নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন নেই। আর যেটা আচ্ছা, জব নিয়ে অবশ্যই আমরা জব নিয়ে আলোচনা করব। এমসি পার্ট 1 এর পরে জব নিয়ে এটাই হচ্ছে সবচেয়ে আ বলতে গেলে সবচেয়ে বেশি হাইপড কোয়েশ্চেন হচ্ছে এটা, জব পাওয়া যায় কিনা? হ্যাঁ, আমরা এগুলো নিয়ে লাস্টে আলোচনা করছি। আপনাদের সাথেই থাকেন। ওকে। সো আম আমি যতটুকু জিনিস আলোচনা করেছি, এর মধ্যে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। সো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমাদের যে নেক্সট মেন্টর আছে ডক্টর সাদিয়া রহমান তিথি। উনি এখন আপনাদের সাথে কথা বলবেন বাকি জিনিসপত্র নিয়ে। ঠিক আছে? সো আপনারা আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ। লাস্টে আপনাদের সবার সাথে আমাদের ইন্ডিভিজুয়ালি কথা হবে। আম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের সেশনে। তো ফার্স্ট পার্টটা হচ্ছে মোস্ট আস্কড কোয়েশ্চেন গুলা আলোচনা করা হয়েছে, মানে সবাই অলমোস্ট এই পাথওয়েটা নিয়ে জানতে চায়। আচ্ছা, তার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি হচ্ছে ডাক্তার সাদিয়া রহমান। আমি এমবিবিএস পাশ করেছি সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে। এখন এফবিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে আছি গ্যাস্ট্রোএন্টারোলজি। তো আমরা তিনজনই একসাথে, আমরা বলতে গেলে রিডিং পার্টনার ছিলাম, তিনজনই একসাথে এমসি পার্ট 1 পাস করেছি গত বছরের মেতে। তো আমরা যখন প্রিপারেশন নেওয়া শুরু করেছি, তখন মানে আমার হচ্ছে ইন্টার্নশিপের পরেই আমি ডক্টর নওশিনের মতো আমি স্টার্ট করবো ভাবছিলাম যে আমি কিভাবে পড়বো বা কি। তো আমার যেহেতু ইন্টার্নশিপ শেষ হয়েছে সেই 2019-এ, তখন তো এএমসি সম্পর্কে কেউ কিছুই জানতো না। আমি ফেসবুক তো খুব একটা এইসব জিনিস নিয়ে আলোচনা করা হতো না, যেটা হচ্ছে এখন খুব বেশি অ্যাভেলেবল, অনেক গ্রুপ আছে, তখন গ্রুপ তো বাদই, মানে ইন পার্সন কেউ খুব একটা জানতো না, সবাই তখন খালি প্ল্যাবের কথা বলতো। ইভেন আমাকে অনেকে মোটিভেট করছিল যে প্ল্যাব দেওয়ার জন্য, কিন্তু আমি আমার পার্সোনাল কিছু রিজন আমি অস্ট্রেলিয়া চুজ করি। তারপরে এই অস্ট্রেলিয়া নিয়ে আমি যখন অনেক স্ট্রাগল করতে করতে আমি আমি কোনো পাথওয়ে কি, মানে কিভাবে পড়তে হয়, কি বই, কোনো কিছু আমি জানতাম না। তো এইটা নিয়ে স্ট্রাগল করতে করতে কিছুদিনের জন্য আমি অফ রাখি। 1 বছরের বা 1.5 বছরের মতো আমি অফ রাখি প্রিপারেশন নেওয়া। এর মধ্যে অনেক কোচিং এ আমি হচ্ছে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। ওরাও খুব একটা, মানে সবাই আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি প্রফেশনাল, কেউ ওভাবে
খোঁজার চেষ্টা করি যে কোচিং বা বলেন বা আমাদের যেই এই জিনিসটা খোলার কারণ হচ্ছে মেনলি হেল্প করা, কারণ অস্ট্রেলিয়ান যে পাথওয়েটা এটা হচ্ছে অনেকটাই হ্যাপহ্যাজার্ড। এটার স্টাডি ম্যাটেরিয়াল গুলো যেরকম হ্যাপহ্যাজার্ড এবং এটার পাথওয়েটাও পুরোপুরি হ্যাপহ্যাজার্ড। আমরা এখনো এএমসি পার্ট 1 পাশ করেছি, এখনো অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছুই আমাদের কাছে অনেক মানে কমপ্লিট না, আমরা একদম সাফ জানি না, বা প্লেবের পাথওয়ে এগুলো যেরকম সবার কাছে ক্লিয়ার। তো এই কারণে আপনাদের একদম ইনিশিয়াল যারা শুরু করছেন তাদের আহ, যে অবস্থা, আমাকে ওই অবস্থায় রেখে আমি যে স্ট্রাগল করে করছিলাম এগুলো আমরা বুঝতে পারছি, এই জন্য আমরা চাচ্ছি যে একদম কম কস্ট ইফেক্টিভ ওয়েতে কিভাবে আপনাদেরকে হেল্প করা যায়। সাথে আমরা গাইডলাইন নিয়ে যে স্ট্রাগল গুলা করছিলাম পড়তে গিয়ে, সেটাও আপনাদের কিভাবে ইজি করা যায় বা আপনারা কিভাবে পড়তে পারেন সেটাও আমাদের হচ্ছে হেল্প করে, মেনলি হেল্প করা আর কি। আমি আজকে মেনলি হচ্ছে এই এক্সাম প্যাটার্ন, তারপরে হচ্ছে স্যালারি, সরি, সিলেবাস নিয়ে কথা বলবো। আমরা জানি এক্সাম প্যাটার্নটা যেটা, এটা তো হচ্ছে কম্পিউটার বেসড, সফটওয়্যার বেসড এক্সাম। এখানে কোনো হাতে লেখা বা কোনো কিছু অপশন নাই। এটা হচ্ছে 3.5 ঘন্টা বা 210 মিনিটের একটা পরীক্ষা। এখানে 150টা হচ্ছে কোশ্চেন থাকে। তো পুরা কোশ্চেনের পুরা যে এক্সামের ফুল মার্ক হচ্ছে 500। এর মধ্যে আমাদের পাস মার্ক হচ্ছে 250, 250 পেতে হবে আর কি। অলমোস্ট বলা যায় 50% আমাদের পাস মার্ক। কিন্তু এই শুনতে মনে হয় যে 50% অনেক ইজি, এত কম ইজিলি উঠানো যাবে, কিন্তু এটা আসলে ইজি না। কারণ ওরা এই 50% উঠাতেই অনেক একদম মাথার ঘাম পায়ে ফেলে দেয়। এবং ওরা এত খুব ট্রিকি ট্রিকি কোশ্চেন করে যে আপনি বুঝে কোশ্চেন আনসার দিতে দিতে আপনার মানে ব্রেন হ্যাং হয়ে যাবে আর কি। তাও আবার 3.5 ঘন্টা ধরে যখন আপনি এক্সাম দিবেন, আপনার ব্রেন এতক্ষণ কাজ করবে কিনা সেটাও একটা ব্যাপার। তো সবকিছু নিয়ে আপনি এই পরীক্ষায় যে অংশগ্রহণ করছেন, এটা অনেকটা একটা ব্রেন স্টর্মিং এবং হচ্ছে একটা আম, খুবই এক্সস্টিং একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে আর কি। তবে যদি আপনি প্রিপারেশনটা ঠিক মতো নিতে পারেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং আপনি যদি কোয়েশ্চেন প্যাটার্নটা ঠিক মতো বুঝতে পারেন, মানে কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে ওদের কোয়েশ্চেন প্যাটার্নটা যদি বুঝতে পারেন, তাহলে ইজিলি আপনি ওদের যে কোয়েশ্চেন আনসার ওরা কি জানতে চাচ্ছে বা ওদের আনসারটা কি হবে সেটা আপনি বুঝতে পারবেন। তো এইখানে হচ্ছে মেনলি যদি সিলেবাসের কথা বলি, যে 30% হচ্ছে ওদের থাকে অ্যাডাল্ট মেডিসিন বা আমরা যেটাকে বলি ইন্টারনাল মেডিসিন। মেডিসিন অংশ থেকে থাকে 30%, সার্জারি থেকে থাকে 20%, আর পেডিয়াট্রিক্স থাকে 12.5%, গাইনোকোলজি আর অবস্টেট্রিক্স দুইটা মিলায় থাকে হচ্ছে 12.5%। সাইকিয়াট্রি কিন্তু এটা আলাদা, এটা আবার অ্যাডাল্ট মেডিসিন বা ইন্টারনাল মেডিসিনের মধ্যে না। আমরা যদিও ইন্টারনাল মেডিসিনের মধ্যেই সাইকিয়াট্রি পড়ে আসছি সবসময়, কিন্তু এটা আলাদা। এটা ওরা খুব বেশি গুরুত্ব দেয়, এটার সাথে ওরা এই যে পপুলেশন হেলথ, এথিক্স, ইন্ডিজেনাস হেলথ, এটার সাথে ওরা অ্যাডজাস্ট করে করে কোশ্চেন দেয়। অনেক সময় দেখা যায় শুধু সাইকিয়াট্রি থেকেই আপনি কোশ্চেন পাচ্ছেন অনেকগুলা, এবং এগুলাতেই হচ্ছে ওদের মার্ক বেশি থাকে। সাইকিয়াট্রি কোশ্চেন যদি আপনি মোটামুটি সবগুলা পারেন, তাহলে আপনি পাশ করার চান্স অনেকটা বেড়ে যায়। তাহলে এই হচ্ছে আমার টোটাল যে মার্কিং সিস্টেম বা পার্সেন্টেজ সিস্টেম, যে কোন সাবজেক্ট কতটুকু সেটা। আর এখন রিসোর্সের মধ্যে আমি আবারও বলতেছি যে ওদের রিসোর্স খুবই হেল্প হ্যাজার্ড। ওরা যদিও বলে যে জন্মতাক বইটা হচ্ছে ওরা ফলো করে ঠিক আছে, কিন্তু ফলো করার ওদের প্যাটার্ন হচ্ছে ওরা টপিক গুলা ফলো করে, নট আনসার। আনসারের জন্য ওরা সবসময় গাইডলাইন আপডেটেড থাকতে চায়। গাইডলাইনে ধরেন জন্মটাকে একরকম আনসার আছে, কিন্তু রিসেন্টলি উইদিন 1 to 3 মান্থস এর মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, ওরা ওই চেঞ্জটাই তুলে দিবে, ওই চেঞ্জটাই ওরা আনসার চায় আর কি। সেটা হতে পারে ভ্যাকসিন রিলেটেড, সেটা হতে পারে কোনো ডিজিজের ট্রিটমেন্ট রিলেটেড। তবে আপনার জন্মটাক আপনি পড়েন এবং হচ্ছে কোশ্চেন সলভ করেন আর যাই করেন, আপনার গাইডলাইন অবশ্যই পড়তে হবে। এখন গাইডলাইন পড়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়েছে পড়তে গিয়ে। কারণ আমরা তো থিওরি বই থেকে পড়ি এবং কোশ্চেন সলভ করে ফেলি, কিন্তু যখন একটা গাইডলাইন পড়তে যাই, কারণ যেহেতু আমরা এমবিবিএস লেভেল থেকে ইভেন এমবিবিএস লেভেলের পরে যখন আমরা হচ্ছে গাইডলাইন বেস ট্রিটমেন্ট করতে যাই, আমরা কিন্তু গাইডলাইন অতটা ইউজ টু না, বাংলাদেশে আমরা গাইডলাইন খুব একটা পড়ি না। কিন্তু যখন আপনি হঠাৎ করে একটা সিস্টেমের মধ্যে ঢুকলেন, সেখানে দেখলেন যে বই থেকে আপনার গাইডলাইনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং গাইডলাইন তো শুধু 2-3 লাইন বা বইয়ের মতো একটা টপিক প্যারাগ্রাফ সিস্টেম না, এটা হচ্ছে পুরোটা একটা গাইডলাইন। যেমন ধরেন আগে কি ছিল, এখন প্যাটার্ন কিরকম হয়েছে, সিস্টেমেটিক ওয়েতে কিভাবে আমি আগাবো, এই পুরোটা জিনিস আপনাকে পড়ে, মানে 10 থেকে 15 পেজ পড়ে আপনার একটা জিস্ট নলেজ নিতে হবে এবং আপনাকে বুঝতে হবে এখান থেকে ওরা কি চাচ্ছে। এটাই হচ্ছে মেইন টার্গেট, বা এটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ, যে আপনি পুরাটা 15 পেজ পড়ে আপনি একটা ছোট ধরেন 3-4টা আনসার আপনি বের করতে পারবেন পুরাটা পড়ে, কিন্তু আপনার পড়তে হবে পুরাটাই।
তো এটাই হচ্ছে আমরা যখন পড়াই টপিক গুলা বা সিস্টেম ওয়াইজ পড়াই, তখন আমরা জন্মতত্ত্ব তো পড়াই, আমরা মেইন মেইন বই পড়াই, সাথে হচ্ছে আমরা গাইডলাইন গুলাকে ফোকাস করি। আপনারা যতই প্রথম থেকে গাইডলাইনের প্রতি এক্সপোজ হবেন, তত বেশি আপনি ইজিলি গাইডলাইন সলভ করতে পারবেন, এবং রিকল যখন সলভ করতে যাবেন তখন আপনি ইজিলি আরো খুব ভালোভাবে যে গাইডলাইন গুলা আপনি বলতে পারবেন যে এটা চেঞ্জ, ওটা আসছে, আমার আর পড়তে সময় লাগবে না, ইভেন রিকল সলভ করতেও আপনার আর সময় লাগবে না। যে সময়টা আমাদের লাগছিল, যেমন আমরা প্রথমে টপিক পড়েছি, তারপরে কোয়েশ্চেন সলভ করেছি, তারপরে যখন রিকল সলভ করতে গিয়েছি তখন যখন গাইডলাইন পড়তে হয়েছে তখন দেখা গেছে আমরা খুব অনেক সময় লেগে যাচ্ছে, আমাদের গাইডলাইনটা চিনতে সময় লাগছে যে কোনটা নতুন, কোনটা পুরাতন, এবং কোনটা আমার পড়তে হবে, কোনটা পড়তে হবে না, এগুলো বের করতে করতে আমাদের সময় চলে যাচ্ছিল। ওইখান থেকে আমরা বুঝলাম যে আসলে কেউ, কোনো কোচিং বা কোনো কেউই এই জিনিসটাতে হেল্প করে না, যে আপনি গাইডলাইন ধরে ধরে পড়াবেন, এটা কেউই পড়াবে না। এটা শুধুমাত্র আমরা পড়াই, এটা আমি হচ্ছে চ্যালেঞ্জ করে বলতে পারবো। তো এটা আমাদের মেইন টার্গেটটাই ছিল, এটা যে আপনারা যে সিস্টেমটা বুঝেন, পড়ার সিস্টেমটা বুঝেন, এবং কোনটা আপনি পড়লে আপনি যখন একদম আপনার প্রিপারেশন শেষ হবে, পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনার কাছে ফিজিবল মনে হবে যে এক্সামটা আমি রেডি পাস করার জন্য। এইভাবে আমরা হচ্ছে পড়ানোর চেষ্টা করি আর কি। তাহলে আমি যদি রিসোর্স গুলা বলি, মেইন তো বই জন্মটাক, আরেকটা হচ্ছে এএমসি হ্যান্ডবুক। এটা এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেনের একটা বই। এটার কোনো আপডেটেড ভার্সন নাই, সেটা অনেক বছর আগে একটা ওরা বই বের করছিল। এটাতেই হচ্ছে যেই টপিক গুলা থেকে ওরা কোশ্চেন করছে, এই টপিক গুলাই এখনো ওরা ফলো করে, মানে এই টপিক গুলাই হচ্ছে ওদের ইম্পর্টেন্ট টপিক। যদিও নতুন নতুন অনেক আপডেটেড টপিক ঢুকছে, তবে এগুলা কিন্তু থাকেই। তার মানে হচ্ছে আপনার হ্যান্ডবুকটা অবশ্যই পড়তে হবে। কিন্তু হ্যান্ডবুকের যে কোশ্চেনের আনসার গুলা, ওই আনসার গুলো অন্ধভাবে পড়ে গেলে হবে না। ওই আনসার গুলো আপনি যখন পড়বেন, সবগুলা আপনি ডেসক্রিপশন পড়বেন, এবং আপডেটেড বই প্লাস গাইডলাইনের সাথে আপনার মিলাতে হবে যে আসলেই এটার আনসার এখন পর্যন্ত সেম কিনা, নাকি চেঞ্জ। যদি চেঞ্জ হয় আপনি চেঞ্জটাই পড়বেন, আর যদি চেঞ্জ না হয় তাহলে হ্যান্ডবুক ফলো করলেও হবে, সমস্যা নেই। নেক্সট আসেন হচ্ছে আপনি বই পড়লেন, হ্যান্ডবুক পড়লেন, আপনার এখন কোয়েশ্চেন সলভ করতে হবে, কারণ আপনি যত বেশি কোয়েশ্চেন সলভ করবেন তত বেশি ওরিয়েন্টেড হবেন। কোয়েশ্চেন সলভ করার জন্য আগে হচ্ছে এমএডএক্স সলভ করা হতো, আমাদের পর্যন্ত এমএডএক্সটাই সলভ করা হয়েছে। আমাদের পর পর মানে মে মাসের পর পর জুন জুলাই থেকে হচ্ছে ইমেডিসিটা ওরা নিজেরাই বের করছে, এমসিকিউ যে ইয়ে থেকে ওরাই হচ্ছে ইমেল করে আমাদেরকে বলছিল যে ওরা নিজেরা বের করছে, এটা সলভ করলে, এটা হচ্ছে অনলাইন বেসড, আবার আমরা অফলাইনও চেষ্টা করতেছি, ওটা যদি পাই তাহলে আমরা সেটা আপনাদেরকে প্রোভাইড করব। তো এই ইমেডিসির সুবিধা হচ্ছে এটা যেহেতু নতুন ওরা বের করছে এবং ওদের পোর্টাল থেকে বের করা হয়েছে, তো এটার কোয়েশ্চেন গুলার প্যাটার্ন রিয়েল এক্সামের প্যাটার্নটা অনেকটা মিলে। তো আপনি যদি এই কোয়েশ্চেন গুলো সলভ করে যান, এবং হচ্ছে আপনি যদি সবচেয়ে ভালো হয় যদি অনলাইনে সলভ করেন এবং সাবস্ক্রিপশন নিয়ে সলভ করেন, তাহলে আপনার পরীক্ষা দেওয়া হলো এখানে, প্লাস হচ্ছে আপনি বুঝতে পারতেন যে আমার এক্সাম প্যাটার্নটা কিরকম হবে, কোয়েশ্চেনের প্যাটার্নটা কিরকম হবে, আপনি ওরিয়েন্টেড থাকতে পারতেছেন। আরেকটা হচ্ছে স্ক্রিনিং এর জন্য একটা বই লাগে, যেটা হচ্ছে আরএসসিজিপি রেড বুক। এটা শুধুমাত্র স্ক্রিনিং, ক্যান্সার স্ক্রিনিং, সেটা কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এরকম কিছু ক্যান্সার হচ্ছে ওদের, সার্ভাইকাল ক্যান্সার, এরকম কয়েকটা ক্যান্সার ওদের হচ্ছে হাই ইয়েল্ড টপিক। এগুলো থেকে একটা না একটা কোশ্চেন থাকেই। তো স্ক্রিনিং থেকে যখন কোশ্চেন যেহেতু থাকে, এটা ওরা আবার আপডেট করে প্রতি কয়েক বছর বা কয়েক মাস পর পর, ওটা আবার আপডেট করলে সেটা আবার ওরা জানিয়ে দেয়। তো আপনারও এটারও আপডেটেড বইটাই পড়তে হবে, এবং যেই ইম্পর্টেন্ট ক্যান্সার গুলা আসে রিসেন্টলি, ওইগুলাই আপনার হচ্ছে রেড বুক থেকে পড়তে হবে। এটার কিন্তু আলাদা জন্মতাকে ক্যান্সার রিলেটেড টপিক আছে, কিন্তু স্ক্রিনিং আপনি কিভাবে করবেন বা ট্রিটমেন্টের পরে স্ক্রিনিং কিভাবে করবেন সেটা কিন্তু জন্মতাক নাই, সেটা আপনার পড়তে হবে এই গাইডলাইন থেকে। তারপরে আসেন হচ্ছে গাইডলাইন। গাইডলাইন গুলা পেডিয়াট্রিক্স এর জন্য ফলো করে ওরা মেনলি আরসিএইচ গাইডলাইন, আর মেডিসিনের জন্য আরএসএজিপি আছে, সাথে হচ্ছে থেরাপিউটিক গাইডলাইন রিসেন্টলি ওরা এটাও ফলো করা শুরু করছে, দুইটা মিলেই আমরা পড়াবো। আর হচ্ছে ইমার্জেন্সি অবস্টেট্রিক্স অথবা গাইনোকোলজি, সেটার জন্য এসএ হেলথ কুইন্সল্যান্ড অথবা র্যান্সকোপ, এই তিনটা গাইডলাইন মিলাই হচ্ছে ওরা কোশ্চেন করে, বা ওই তিনটাই ওরা ফলো করে। তারপরে আসেন হচ্ছে আপনি থিওরি পড়লেন, কোশ্চেন সলভ করলেন, গাইডলাইন পড়লেন, এখন আপনার অবশ্যই অবশ্যই দরকার হচ্ছে রিকল। রিকল কত দিনের রিকল, এটা আগে বলা হতো যে আপনি যেই মাসে পরীক্ষা দিবেন সেই মাস থেকে অথবা তার 1 বছর পর্যন্ত কোশ্চেন সলভ করবেন। এখন এটা আসলে অ্যাকচুয়ালি এরকম ধরা বাঁধার নিয়ম নেই। আমার যেটা মনে হয়েছে কোশ্চেন সলভ করে, আপনি যে টপিক গুলো পড়তেছেন সেটা আপনি কনসেপ্ট ক্লিয়ার করে পড়তেছেন কিনা, নাকি শুধু রিকলের উপর আপনি গুরুত্ব দিচ্ছেন যে এটার কোশ্চেন এটা ছিল, এটা আনসার, এরকম না। আপনি ধরেন সার্ভাইকাল ক্যান্সার থেকে কোশ্চেন আসছে,
এপ্রিল মাসে যেই কোশ্চেন আসছে সেটা হয়তো বা স্ক্রিনিং আসলো, কিন্তু আপনার যে স্ক্রিনিং এ আসবে সেটা কিন্তু না, আপনার আসতে পারে ট্রিটমেন্ট কি হতে পারে, ট্রিটমেন্ট পরবর্তী স্ক্রিনিং কি হতে পারে সেটা আসতে পারে। তো আপনি শুধু কোশ্চেনটা পড়লেন, আনসার পড়লেন, সেটা হবে না। আপনি রিকল যখন করবেন, ফোকাস করবেন যে টপিকটা কি। যদি সার্ভাইকাল ক্যান্সার হয়, সার্ভাইকাল ক্যান্সারের আদ্যপান্ত পড়বেন, সাথে এই রেড বুক থেকে গাইডলাইনটা পড়বেন যে কোনো চেঞ্জ আসছে কিনা, এবং আমি স্ক্রিনিংটা কিভাবে করবো সেটা আমার এখান থেকে জানতে হবে। এই হচ্ছে আপনার রিকল পড়ার প্যাটার্ন। এবং আপনি যদি রিকল সলভ করে ফেলেন এবং সবগুলা টপিক আপনার আয়ত্তে চলে আসে, যে আপনি বুঝতে পারতেছেন যে নেক্সট বেস্ট স্টেপ কি হবে, আপনার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ কি হবে, এবং আপনি স্ক্রিনিং কিভাবে করবেন, এগুলো যদি আপনার আয়ত্তে চলে আসে, তারপর আপনি এক্সামের জন্য বসতে পারবেন এবং আপনি পাশ করতে পারবেন, এটা আশা করা যায়। এই হচ্ছে আমার প্রিপারেশন গাইডলাইন অথবা হচ্ছে এবং সিলেবাস নিয়ে কথাবার্তা। আপনাদের যদি এই এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে যে রিসোর্সেস অথবা হচ্ছে আমরা কি কি রিসোর্সেস প্রোভাইড করব, এবং হচ্ছে আপনার প্রিপারেশনের কোনো কোশ্চেন যদি আপনার জানা থাকে, আপনি এখন করতে পারেন, অথবা আমাদের কোশ্চেন এন্ড আনসার সেশন আছে সবার লাস্টে, সেখানেও আপনারা করতে পারবেন, অথবা আপনার চ্যাট বক্সে লিখে রাখতে পারেন, আমরা সেটা পিক করে রাখবো এবং লাস্টে আমরা আনসার দিব। আসসালামু আলাইকুম আপু, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপু, ই মেডিসিন যে কোয়েশ্চেন ব্যাংকটা, এটা আমি মানে কয়েকটা জায়গায় দেখলাম যে এটা নাকি এএমসি অ্যাকাউন্ট নাম্বারটা পাওয়ার পরে, মানে এক্সাম বুক করার পরে তারপরে কিনা যায়, এমনি কি সাবস্ক্রিপশনটা কি এমনি কিনা যায় না? আমার যা মতে এমনিতে কিনা যায়, তারপরে আমরা হচ্ছে এটা এখনো শিওর না, কারণ যেহেতু আমরা এটা সলভ করি নাই। তা আমরা হচ্ছে এটা একটু আপডেট হয়ে তাহলে আচ্ছা ইনফর্ম করতে পারবো, তবে আচ্ছা, আমার জানার এটা মতে নিয়ে আমি একটু বলতে চাই। আহ, হ্যাঁ। আচ্ছা, যে আপুটা কোশ্চেনটা করেছেন, হ্যাঁ, আপনি আহ, কথাটা আসলে ঠিক জেনেছেন। এটা হচ্ছে এএমসি, যে ক্যান্ডিডেট নাম্বারটা দিবে, এরপরে হচ্ছে আপনার কাছে ইমেইল আসবে যে আপনি চাইলে ইমিডিসি সাবস্ক্রিপশন নিতে পারেন। সো ওটা যদি ইন্ডিভিজুয়াল হয়, বাট বাট আমাদের কাছে ইমিডিসি সাবস্ক্রিপশন আছে। সো আমাদের হচ্ছে এটা অলরেডি হচ্ছে পিডিএফ করা আছে। আমরা হচ্ছে এটা আমাদের যে ব্যাচ আছে আমরা সেখানে অলরেডি এটা দিয়েছি। সো আমাদের যে রানিং ব্যাচ বা যার প্রিভিয়াস ব্যাচ, আমরা ওখানে এই কোশ্চেন গুলা বা যা যা আছে আমরা এটা অলরেডি প্রোভাইড করেছি। আচ্ছা আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, গাইডলাইন গুলা নোট হিসাবে বলতে হচ্ছে আমরা পিডিএফ গুলা, মানে যেগুলো হচ্ছে পিডিএফ হিসাবে ডাউনলোড করা যায় সেগুলো পিডিএফ হিসাবে দিব। তবে পিডিএফ থেকে আমরা যেটা করি, লিঙ্কটা দিয়ে দিই। লিঙ্কটা দেওয়ার কারণ এই, আপনি ধরেন আমি এখন পড়াচ্ছি, এটার কোনো আপডেট আপডেট ধরেন এখন একটা আপডেট হলো, আমি এটা পড়ালাম, এবং আপনি আরো 3 মাস পরে বা আপনি আরো 6 মাস পরে পরীক্ষা দিলেন, তখন আপনি শুধু পিডিএফটা পড়ে গেলে হবে না, কারণ আমি তো একটা সার্টেন টাইম পর্যন্ত আমি এটা পিডিএফটা ডাউনলোড করে দিয়েছি। কিন্তু আমি যদি আপনাকে লিঙ্কটা দিয়ে দিই, আপনি লিঙ্কে ঢুকে আর 5-6 মাস পর আপনি আবার চেক করতে পারবেন যে এটার কোনো চেঞ্জ আসছে কিনা। তখন যদি কোনো চেঞ্জ এসে থাকে, সেটা আপনি পরে, যেহেতু আগে একবার পড়ছেন, আপনি এটা আবার পরে বুঝতে পারবেন যে এই অংশটা আমার চেঞ্জ আসছে, আপনি ওই অংশটা চেঞ্জ করলেন। আর যদি চেঞ্জ না আসে তাহলে তো আর দরকার নেই, আপনারা 6 মাস আগে যেটা পড়ছেন সেটা করেই যাবেন। তাহলে আমরা হচ্ছে পিডিএফও দেওয়া ট্রাই করি, তবে বেটার আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের পিডিএফ এর মধ্যে লিঙ্কটা দিয়ে দিই, যাতে আপনাদের জন্য ইজি হয় যে আপডেটেড গাইডলাইনটা আপনি পাচ্ছেন কিনা সেটা এনশিওর করার জন্য। আর একটা ইমেডিসি নিয়ে যেটা বলছিলেন, আমরা তো যেটা হচ্ছে দিচ্ছি পিডিএফ করা, সেটা অফলাইনে আপনি চাইলে এর মতো একবার পড়তে পারেন, পরে আপনি কোশ্চেন সলভ করতে পারেন। এবং আপনি যদি চান সাবস্ক্রিপশন নিতে, আপনি যখন বুক করবেন তখন আপনি সাবস্ক্রিপশন নিয়ে 1 মাসের জন্য অথবা 2 মাসের জন্য সাবস্ক্রিপশন নিতে পারেন, নিয়ে তখন সেখানে কোশ্চেন সলভ করলেন, এবং সেখানে আপনার যে টাইম ম্যানেজমেন্টটা সেটা আপনার বেটার হলো আর কি। তাহলে আপনার প্রিপারেশনটা আরেকটু আপ টু ডেট হলো এবং হচ্ছে একটু কনসাইজ হলো আর কি। আচ্ছা, তাহলে আপনারা চ্যাট বক্সে কোশ্চেন করতে থাকেন, আমরা সেটা নোট করছি। আমাদের নেক্সট যে পার্টটা, নেক্সট সেশনটা হচ্ছে নিবে আমাদের ডক্টর হোসনে আরা বেগম মুন্নি, উনি চলে আসছেন। তো উনি, আমরা, আমি মিউট হয়ে যাচ্ছি এখন। নেক্সট আমাদের পার্টটা শুরু করবেন হচ্ছে ডক্টর হোসনে আরা মুন্নি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর হোসনে আরা মুন্নি। কেমন আছেন আপনারা সবাই?
আশা করছি ভালো আছেন। আর আজকের সেশনে পার্টিসিপেট করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের এইমসি নিয়ে অনেক আগ্রহ আছে, সেজন্য আপনারা এসেছেন। আর আমরাও অনেক বেশি আনন্দিত যে আমাদের কিছু নলেজ আমরা আপনাদেরকে শেয়ার করতে পারছি। অলরেডি আমাদের আশেপাশের দেশগুলোতে পাকিস্তান, ইন্ডিয়া সবাই তো মোটামুটি তাদের পিয়ারদেরকে হচ্ছে অনেক হেল্প করছে। সো আমাদের মাধ্যমে যদি আপনাদের একটু হেল্প হয়, সো এই জন্য আমরা হচ্ছে আজকের সেশনটা নিচ্ছি। আর আপনারা হচ্ছে আমাদের ডেমো ক্লাসগুলো তো করেছেন, করলে আপনারা ওখানে দেখতে পাবেন আমরা আমাদের গাইডলাইন গুলো হচ্ছে দেই। সেই গাইডলাইন গুলোর সাথে কিভাবে পড়তে হবে, গাইডলাইন গুলো কোন পার্টটা ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলে দিই। আর হচ্ছে একজন বলছেন নোট দেই কিনা। হ্যাঁ, আমরা আমাদের একটা স্পেশাল মানে নোট প্রোভাইড করি। আমাদের এএমসি বুস্টারের আমাদের নোটস আছে। সেই নোটসটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। আর গাইডলাইনে কোন অংশটুকু পড়তে হবে সেটা আমরা মার্ক করে দিই। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আহ এবার হচ্ছে আমি হচ্ছে বলতে চাচ্ছিলাম যে এমসি নিয়ে আমি আগে ফার্স্টে একটু কিছু বলে। আছে আমার পরিচয় দিয়ে নেই। আমি ডক্টর হোসনিয়া মুন্নি। আমি কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আমি বর্তমানে সরকারি কর্মচারী হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে আছি। আর 2025 সালের মেতে আমি এমসি পাশ করেছি পার্ট 1। এখন পার্ট 2 প্রিপারেশন নিচ্ছি। তো এবার হচ্ছে বলতে চাচ্ছিলাম যে মানে কেন হচ্ছে আপনি এএমসি চুজ করবেন, এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এখনো আমাদের এএমসিটা এত বেশি স্যাচুরেটেড হয়নি। সো এই জন্য আপনারা যদি চান বিদেশে যাওয়ার জন্য অথবা দেশের বাইরে ক্যারিয়ার করার জন্য, সো এএমসি স্টিল নাও গুড অপশন ফর বাংলাদেশি ডক্টরস। আর হচ্ছে যে আর এখনো অত স্যাচুরেটেড হয়নি, সো আপনারা দেখতে পারেন। আর আমি আরেকটা কথা বলবো যে খুব আবেগে আপ্লুত হয়ে এমসি অনেকে দিতে আসে, পরে দেখা যায় তারা বলে যে না আমাকে দিয়ে হবে না। যেহেতু বাহিরের একটা এক্সাম, আপনাকে ওটা প্রিপারেশন নিয়েই আসতে হবে, যেখানে সবকিছু অনেক কস্টলি। দেখেন আমাদের আহ, আমাদের এমসি বুস্টারের কোর্স ফি খুব বেশি না, খুবই রিজনেবল। মানে আমার কাছে মনে হয় না যে এরকম আপনি একটাও কোচিং দেখাতে পারবেন যে এত কমে আপনাকে পড়াচ্ছে। আমার কাছে মনে হয়, আমি দেখিনি আর কি। তো আহ, সেখানে আমাদের কোর্স ফি অনেক কম, কিন্তু অন্য কোচিং থেকে শুরু করে আপনি যত কিছু করতে যাবেন, পরীক্ষার ফি থেকে শুরু করে ভিসা সবকিছু অনেক কস্টলি। সো আপনাকে একটা কস্টের চিন্তা করেই আসলে এই পথে আসা উচিত, এবং ধৈর্য থাকতে হবে। আপনি যদি কনসিস্টেন্ট থাকেন তাহলে হবে। আর অনেকে বলে যে আমার জব হবে কিনা, আমার আমার কতটুকু পসিবিলিটি আছে, পাশ করে লাভ কি, অনেক কিছু বলে, এত সময় লাগবে। আসলে জিনিসটা হচ্ছে কি, মানে আমাদের দেশে সব ডক্টরের কি গভর্নমেন্ট জব হয়? সবার কি এফসিপিএস হয়? কেউ ডিপ্লোমা করে, কেউ এফসিপিএস করে, সবার তো হয় না। কত পার্সেন্টের হয়? প্রতিটা সাবজেক্টে কতটা সিট থাকে এফসিপিএস এ? সো ওভাবে সবার কিন্তু হবে না। যদি 5% হয়, অনেক কিন্তু, তাই না? আচ্ছা, তো এবার আসি আমি হচ্ছে কেন আপনারা এমসি বুস্টারটা চুজ করবেন। ফার্স্ট কথা হচ্ছে যে আপনি এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করতে পারবেন। আপনার কাছে জিনিসগুলো অনেক বেশি প্যালেটেবল মনে হবে যখন আপনি একটা গাইডলাইন দেখবেন। হ্যাঁ, যেহেতু অস্ট্রেলিয়ার এএমসিটা কেন কঠিন, কারণ হচ্ছে এটা কঠিন না, এটা ট্রিকি। কারণ হচ্ছে এখানে কোনো কিছু গোছানো নেই। আমাদের যেরকম একটা ডেভিডসন আছে, খুব সুন্দর, ডেভিডসন পড়লেই পাস হয়ে যায়, এরকম না। জন্মুত্তাকটা খুব ছোট করে একটা টপিকের বর্ণনা 2 লাইনে দিয়ে দিয়েছে, কিন্তু টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তা আপনি কোথা থেকে পড়বেন? গাইডলাইন থেকে। সব গাইডলাইন কিন্তু ফ্রি না, কিছু কিছু গাইডলাইন আছে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে, আপনারা অলরেডি জানেন। সো যেগুলো সাবস্ক্রিপশন নেওয়া লাগবে, সেই গাইডলাইন গুলোর আমরা গাইডলাইনের পোর্শনটা আপনাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করে দিব। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা গাইডলাইনটা ধরে ধরে আপনাকে পড়াচ্ছি, প্রতিটা জিনিস প্রথম থেকে। তাহলে আপনাদের প্রথম থেকেই আপনি একটা কনসেপ্ট নিয়ে প্রথমে একবার পড়বেন, পরে আপনাকে গাইডলাইন থেকে কনসেপশন চেঞ্জ করতে হবে না, দুবার মাথার মধ্যে দুই জিনিস ঢুকাতে হবে না। ঠিক আছে? আপনি প্রথম থেকে ওরিয়েন্টেড থাকবেন। ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে ইন্টারাক্টিভ ক্লাস। আপনারা চাইলে আমাদের যে কোনো মেন্টরের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, নিজের ল্যাঙ্গুয়েজে নিজের সাবলীল ভাষায় একটা কোশ্চেন করতে পারেন। সাপোজ আপনি বিদেশে একটা কোনো কোচিং করলেন, তাকে তো আপনি আপনার মনের কথা, ধরেন আপনি যতই আপনি তাকে বুঝিয়ে বলেন, দেখা গেল আপনি একটা জিনিস জানতে চাচ্ছেন, সে আপনাকে আরেকটা আনসার দিচ্ছে, ডিউ টু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, রাইট? তো আপনি এটাও আবার অনেকে বলে যে এটা বিদেশের পরীক্ষা, আপনি ইংরেজিতে বললে ভালো। হ্যাঁ ভালো, বাট কিছু কনসেপশন আমার কাছে মনে হয় যে নিজের ভাষায় বুঝে নিলে ভালো। সো এটা একটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের এই কোচিং এর। আরেকটা হচ্ছে যে আপনাদের যে কোনো কোশ্চেন আমাদেরকে করলে সাথে সাথে আপনারা ফিডব্যাক পেয়ে যাবেন। আমাদের যে কোনো মেন্টর আমরা সবসময় আহ আপনাদের আনসার গুলো দিব। আর একটা হচ্ছে
আমরা তো কনসেপ্ট গুলো আপনাদেরকে হচ্ছে আহ, বলে দেওয়ার চেষ্টা করি। আর আরো একটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, দেখেন একটা মানুষ অন্য যে কোচিং গুলো আছে একজনই মেন্টর থাকে, তো একটা মানুষ আপনাদের একটা মানুষ, আমরা তো ডক্টর তাই না, আপনারাও তো ডক্টর, এখানে একটা মানুষ আপনি মনে করেন মেডিসিনে ভালো কিন্তু আপনি সার্জারিতে অত বেশি ভালো না, একটা মানুষ সে মেডিসিনে ভালো সার্জারিতে ভালো কিন্তু গাইনোকোলজিতে এত বেশি ভালো না, ঠিক না? তো একটা মানুষ কিন্তু সব ব্যাপারে তার নলেজ কিন্তু টপ নচ হয় না। তো আমাদের যেহেতু আমরা তিনজন মেন্টর আছি, আমরা পড়ার সময় এরকম করতাম যে যে বিষয় সবচেয়ে বেশি ভালো বুঝি, যার আর আইডিয়া বেশি ক্লিয়ার, আমরা সেই বিষয়টা আহ পড়াই। সো যার কারণে আমার কাছে মনে হয় আমরা আমাদের বেস্ট জিনিসগুলো আপনাদেরকে দিতে পারি। যেমন আমি পেডি খুব ভালো বুঝি না, পেডি আমার খুব ভয় লাগে, তো পেডি ডক্টর নসীন ভালো বোঝেন, উনি আপনাদেরকে পড়াবেন। আমি স্ট্যাটিস্টিক্স খুব ভালো বুঝি, যেটা অন্য অন্য অনেকেই বোঝে না। স্ট্যাটিস্টিক্স যেহেতু আমাদের জন্য অনেক মানে এএমসির জন্য নিউ, বাট অনেক কোশ্চেন ক্যারি করে, মানে অনেক মার্কস ক্যারি করে এখানে। সো আমি স্ট্যাটিস্টিক্সটা পড়াই, ঠিক আছে। তারপর গাইনোকোলজি অবস্টেটিক্সটা পুরোটা আমি পড়াই। আহ কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো আমি ভালো বুঝি, আমি সেগুলোই পড়াই। যেটা নলেজ আমার একটু কম, আমি কিছু কিছু কোচিং এ আমি দেখেছিলাম তারা হচ্ছে কি করে, যে জিনিসটা উনি এত বোঝেন না, কোনো রকম একটু বলে জাস্ট চলে যায়। তো যেটা হয় মানে প্রিপারেশনটা ইনকমপ্লিট থাকে। সেই হিসেবে মেডিসিনের পার্টগুলো আমাদের ডক্টর তিথি পড়ান, কারণ উনি মেডিসিনে ওনার পোস্ট গ্রাজুয়েশন আছেন, ওনার কনসেপশনে উনি ক্লিয়ার থাকে। সো উনি আপনাদেরকে ভালো একটা আইডিয়া দিতে পারবেন। সো এই জন্য আমার কাছে মনে হয় যে আপনারা এএমসি বুস্টারকে চুজ করতে পারেন, আর আপনাদের বেসিকটা ভালো করার জন্য। আর সাথে তো আমাদের গাইডলাইন সবসময় থাকবে। আর আমরা অন্য কমার্শিয়াল কোচিং গুলোর মতো না যে একটা নির্দিষ্ট টাইম পরে আপনার সাবস্ক্রিপশন শেষ হয়ে যাবে, আমরা ভিডিওগুলো ডিলিট করে দিব, আমরা আপনাদেরকে পাবো না। আপনারা যে কোনো দরকারে আমাদেরকে যে কোনো সময় ইপিক হোক, আপনার যে কোনো স্টেজে হোক, আমরা আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে। সো এই যার জন্য আপনারা এটা চুজ করতে পারেন। আর আরেকটা হচ্ছে আমাদের প্রথম দুটো ব্যাচ শেষ হয়ে গেছে। একটা হচ্ছে সানফ্লাওয়ার ব্যাচ আর অর্কিড ব্যাচ। আমাদের অনেকে জিজ্ঞেস করেছেন আমাদেরকে পরীক্ষা দিয়েছে কিনা। আমাদের আগের ব্যাচে যে ডক্টররা আছেন ওনারা এখনো আমার জানা মতন এখনো পরীক্ষায় বসেননি, বাট খুব রিসেন্টলি ওনারা বসবেন, কারণ সবারই একটা পার্সোনাল প্রিপারেশন টাইম থাকে, সবকিছু থাকে। সো আমি আশাবাদী যে ওনারা খুব রিসেন্টলি পরীক্ষা বসবেন এবং বসে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করবেন। আর আমরা তো আছি, আমরা তাদেরকে যে কোনো সময় পরীক্ষার সময় পর্যন্ত আমরা হেল্প করব। আর আমাদের এখন যে ব্যাচটা রানিং সেটা হচ্ছে অর্কিড ব্যাচ। এই ব্যাচটাতে আমরা শুরু করতে যাচ্ছি। অলরেডি আমাদের ডেমো ক্লাসগুলো হয়ে গিয়েছে, 5 মান্থসের একটা কোর্স। আমরা আমাদের ক্লাসগুলো সাধারণত রাতের দিকে নেই, 7টা অথবা 8টার মধ্যে স্টার্ট করে দিই, আমাদের 9টা 10টা পর্যন্ত ক্লাস হয়। এটা ছাড়াও আমরা রেকর্ডেড ভার্সন প্রোভাইড করে দিই। আর এটাতে হচ্ছে আপনারা আপনারা যে কোনো দরকারে আমাদেরকে হচ্ছে নক করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আপনারা চাইলে এই কোর্সটা এনরোল করতে পারেন। আমাদের কোর্স ফি হচ্ছে 27,000। আর এটা হচ্ছে যদি আপনি সিঙ্গেল পেমেন্ট করেন, ইনস্টলমেন্টে 3 মাসের মধ্যে আপনাকে ইনস্টলমেন্ট কমপ্লিট করতে হবে, 10K করে করতে পারবেন। বাট এখন আমাদের অফার চলছে 5 জুলাই পর্যন্ত, আপনি 25K-তে সিঙ্গেল পেমেন্টে ভর্তি হতে পারবেন, আর ইনস্টলমেন্টে আপাতত কোনো অফার নেই। হ্যাঁ, তো এটা ছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনাদের ফেসবুক পেজ আছে, আপনারা যে কোনো কোয়ারিজ এর জন্য আমাদেরকে নক করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করবো হেল্প করার জন্য। আচ্ছা, এবার আমরা হচ্ছে আমাদের কিছু রিভিউ শো করি। আপনারা গ্রুপে গেলেও দেখতে পারবেন। আমাদের টিউলিপ ব্যাচের একজন ডক্টর, ডক্টর আরাফাত শাহরিয়ার, উনি এখনো পরীক্ষা দেননি, বাট উনি আমাদের যে ক্লাস করেছেন, আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনার আমাদের ক্লাস নিয়ে, আমাদের কোচিং নিয়ে যদি আপনার কিছু বলা থাকে। তো উনি খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে, এটা গ্রুপেও আছে, আমরা একটা স্ক্রিনশট দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর তাহলে আপনাদের আইডিয়া ক্লিয়ার হবে যে আমরা আসলে যাব কি যাব না। আর আরেকটা রিভিউ, এটা আমরা ওই যে আপু দিয়েছে, সে আমরা নামটা হাইড করে দিয়েছে, আপুর রিকোয়েস্ট ছিল। উনিও আমাদের টিউলিপ ব্যাচের। তো উনিও একটা ভালো রিভিউ দিয়েছে, যে উনি বলেছে যে আমাদের ক্লাসগুলো খুব অর্গানাইজড, আমাদের টপিক ওয়াইজ ডিসকাশন এবং রিকল। আমরা কিছু কিছু সাবজেক্টের রিকল কেউ কোনোদিন পড়ায় না, যেমন হেমাটোলজি রিকল, রিমটোলজি রিকল, অর্থোপেডিক্স রিকল, যেগুলো আমাদের কোচিং এ আপনি পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, রিসেন্টলি আপনারা মনে হয় শুনেছেন যে এএমসিটা খুব কঠিন, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে বলে একটা হাইপড হয়ে গেছে, কিছু কিছু কোচিং খুব বাণিজ্য করে বেড়াচ্ছে। আমরা কোনো কথা বলিনি, কারণ হচ্ছে আহ যেটা হয়, ধরেন আমাদের সাইকিয়াট্রিটা হচ্ছে কি আমাদের জন্য নতুন, তাই না? তো সাইকিয়াট্রিটা তো আমাদের আগে আমাদের যে মেডিকেলে যখন ছিল, আমরা কিভাবে পড়েছি, আমরা শুধু অল্প কয়েকটা জিনিস, হ্যালোসিনেশন, তারপরে ডিমেনশিয়া,
তারপর হচ্ছে ইলিউশন, আমরা কয়েকটা জিনিস জানতাম, তাই না? কিন্তু ওরা হচ্ছে মেন্টাল হেলথের খুব বেশি হচ্ছে ওরা অনেক বেশি মেন্টাল হেলথটাকে খুব বেশি ইম্পর্টেন্স দেয়। তো হচ্ছে এই জন্য সাইকিয়াট্রি কোশ্চেনটা সাধারণত এখন থেকে ওরা বাড়িয়ে বাড়িয়ে দিবে। এটা হচ্ছে একটা চেঞ্জ। আরেকটা চেঞ্জ হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স এবং পাবলিক হেলথের মধ্যে আপনার ইমিউনাইজেশন, তারপর স্ক্রিনিং, এই জিনিসগুলোকে ওরা খুব বেশি প্রায়োরিটি দেয়। সো এই জিনিসগুলোকে আপনাকে একদম ভালো প্রিপারেশন নিতে হবে। আর এই জিনিসগুলো আমরা খুব সুন্দর করে পড়াবো, আপনার কনসেপশন একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আমার স্ট্যাটিস্টিক্স ক্লাসটা রেডি করার পর আমার কাছে মনে হয়েছে যে আমার পরীক্ষার আগে যদি আমাকে কেউ এভাবে পড়াতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমরা এরকম ভাবে আমাদের কনসেপশনটা ক্লিয়ার করতে পেরেছি, আপনাদেরকে আমরা ওগুলো ডেলিভার করতে পারবো। সো আশা করব যে আপনারা ওই স্কোপটা, ওই ফেসিলিটিসটা এভেল করবেন। এরপরে আমরা আরো কিছু রিভিউ দেখাতে পারি। আমাদের আরেকজন ডক্টর, উনি আমাদের একজন সিনিয়র ভাইয়া। তো উনি আমাদের গত ব্যাচের স্টুডেন্ট ছিলেন। ভাইয়ার কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, ভাইয়া আশা করি সামনে পরীক্ষা দিবেন। তো ভাইয়াও হচ্ছে সেখানে আমাদের একটা রিভিউ দিয়েছেন। আমরা ভাইয়ার নামটা হাইড করে দিয়েছি। ভাইয়া চেয়েছিলেন যে আমরা নামটা হাইড করে রাখি। সো এটাও আপনারা দেখতে পারেন যে রিভিউ কেমন। আর আশা করি আমাদের ডক্টররা, আগের ব্যাচের ডক্টররা যখন পরীক্ষা দিবেন তখন তো আপনারা দেখতেই পাবেন, আমরা তো সেগুলো ইনশাল্লাহ পাবলিশ করব। তো এই আর কি। আর হচ্ছে এবার যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনের আনসার গুলো আমরা একে একে দিতে পারি। আচ্ছা, একজন কোশ্চেন করেছে এএমসি 1 এর পর জব পাওয়ার প্রবাবিলিটি কেমন থাকে বাংলাদেশ থেকে। ওই যে আমি একটু আগে বলে দিয়েছিলাম, প্রবাবিলিটি অবশ্যই আছে, এই জন্য মানুষ এখনো এএমসি দিচ্ছে। আর প্রবাবিলিটি আছে, তাহলে আপনারা বলতে পারেন যে আপনারা কেন পাচ্ছেন না, সবার একসাথে হবে না। সবার চেষ্টাটা ওরকম লেভেলের থাকে না, সবার চেষ্টাটা কখন শুরু করছে সেটাও দেখতে হবে। অনেকের হয়েছে আর অনেকের হবে, যাদের ইমার্জেন্সি সাবজেক্ট, পেডিয়াট্রিক্স, তারপরে হচ্ছে আপনার আইসিইউ, সার্জিক্যাল সাবজেক্ট, এগুলোতে যাদের হচ্ছে গাইনিয়ান অবস, এগুলোতে যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স বেশি, তাদের জব হওয়ার পসিবিলিটি বেশি। আর হচ্ছে যাদের রিসেন্সি অফ প্র্যাকটিস থাকে, ঠিক আছে, তাদের জব হওয়ার পসিবিলিটি থাকে। এটা ছাড়াও ওখানে অনেকগুলো, অস্ট্রেলিয়াতে অনেকগুলো পোস্ট থাকে, আপনার ইন্টার্ন পজিশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার জেএইচও অ্যাপ্লাই করা যায়, এসএইচও অ্যাপ্লাই করা যায়, পিএইচও অ্যাপ্লাই করা যায়, অনেকগুলো ওদের পোস্ট আছে। সো যে যে পোস্টের রিলেভেন্ট থাকবে, অ্যাপ্লাই করলে, ওদের ক্যাম্পেইন হয় বছরে 2 বার, ক্যাম্পেইনে অ্যাপ্লাই করলে প্রথমে না হলেও আস্তে আস্তে উইথ দ্য টাইম হয়ে যায়। বাট সবার একসাথে হয় না, কিন্তু হয়। তো পার্সেন্টেজটা একদমও কম না। আচ্ছা, আর কি কোশ্চেন ছিল? আর আপনারা নোট হিসেবে দেন কিনা অনলাইন অফলাইন? আচ্ছা, আমরা তো অফলাইনে আমরা সবগুলো সফট কপি, যতগুলো বই আমরা বলেছি সবগুলো বইয়ের সফট কপি আমরা প্রোভাইড করে দিব। পিডিএফ ভার্সন গুলা হচ্ছে আমরা নোটস গুলা প্রোভাইড করে দিব। আর লিঙ্ক গাইডলাইনের লিঙ্ক গুলো আমরা দিয়ে দিব, আপনারা হচ্ছে অনলাইনে ঢুকে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, জিপি জব পাওয়ার কি অবস্থা? আচ্ছা, জিপি জব আপনার যদি প্রাইভেট প্র্যাকটিস থাকে, আপনি যদি দেখাতে পারেন, সো তাহলে আপনি জিপি সেন্টার গুলোতে অ্যাপ্লাই করে জিপি জব ম্যানেজ করতে পারলে পেস্কি দিবেন, কোনো সমস্যা নাই। জিপি ওখানে অনেক বেশি, জিপি দের চাহিদা অনেক বেশি, ওখানে জিপি অনেক কম। সো জিপি জব পাওয়ার পসিবিলিটিও ভালো। আচ্ছা, আমাদের কোচিং নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা, অথবা কোর্স নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, আশা করি মনে হয় আপনাদের কোনো কোশ্চেন নেই। আর যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের হচ্ছে এএমসি বুস্টারের গ্রুপ আছে, পেজ আছে, আপনারা সেখানে কোশ্চেন করতে পারেন, কোনো অসুবিধা আপু, নেই। একটা কোয়েশ্চেন ছিল যে মানে এক্সাম প্রিপারেশন নিয়ে, এক্সাম মানে কত সময় লাগতে পারে? আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপনার কোশ্চেনটার জন্য। এক্সাম প্রিপারেশন হচ্ছে ডিপেন্ড করে যে আপনি কত সময় দিতে পারবেন। হ্যাঁ, সাপোজ আপনি জব করেন, জব করে আপনি খুব হার্ডলি 2 to 3 আওয়ার্স ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার টাইমটা একটু বেশি লাগবে। যে মানুষ হচ্ছে 5 to 6 আওয়ার্স টাইম দিতে পারে, তার টাইমটা একটু কম লাগবে, তাই না? সো ইট ডিপেন্ডস অন দ্য ইফোর্ট অ্যান্ড দ্য টাইম
অফ এভরি পার্সন। সো আপনি হচ্ছে আমি আমার প্রিপারেশন টাইমটা বলতে পারি, আমি হচ্ছে 7 মান্থস প্রিপারেশন নিয়েছিলাম। আমি যেহেতু গভর্নমেন্ট জব করি, আমার হচ্ছে জব করি প্রিপারেশন নিতে হয়েছিল। আমি আমার জবের বাইরে ডেইলি 4-5 ঘন্টা পড়তাম। আর পরীক্ষার আগে আমি প্রায় 1.5 মাসের মতো আমি ছুটি নিয়ে নিয়েছিলাম। তখন আমি প্রায় 8 থেকে 10 ঘন্টা পড়েছিলাম, কারণ আমার এমবিবিএস পাশ করেছি আমি অনেক আগে। এরপরে আমি বইও খুলে দেখিনি, কোনো পোস্ট গ্রাজুয়েশনও দেইনি, সো আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। আমার নতুন করে আবার সব পড়তে হয়েছে, তো আমার এতটুকু টাইম লেগেছে। তো আমার অ্যাডভাইস হচ্ছে যারা এখন মানে পরীক্ষা দিবেন, আপনারা 5 মান্থসের কোর্সটা কমপ্লিট করার পর নিজের একটা সেলফ প্রিপারেশন থাকে যে আপনি গোছাবেন, কোরিলেক্ট করবেন, এবং এএমসি যে প্যাটার্নে কোশ্চেন করে তাদের কোশ্চেন প্যাটার্নটা নিজের মাথায় সেট করতে হবে যে এই প্যাটার্নে ওরা কোশ্চেন করে। তো সেটা বুঝতে বুঝতে আপনার কোর্স কমপ্লিট করার পরেও আরো 3-4 মাস লেগে যাবে গোছাতে। উম, থ্যাংক ইউ। আচ্ছা, আর আচ্ছা, কোনো প্রশ্ন? আমাদের কিছু কোয়েশ্চেন ছিল, আহ, যারা হচ্ছে আমাদের বিভিন্ন ইনবক্সে তারপর হচ্ছে কমেন্টে কোশ্চেন করেছিল। সো ওই কোশ্চেন গুলা নিয়ে আমরা একটু আলোচনা করছি। একজন দিয়েছে, ইজ ইট পসিবল টু গেট জবস আফটার পাসিং অনলি এমসি পার্ট 1? এটার অ্যান্সার অলরেডি ডক্টর হোসনে আরা মুন্নি দিয়েছেন। And is there any specific year of experience department required to get job for a fresh MBBS graduate? মুনি আপু, আপনি যদি এটা বলতেন একটু। না, ফ্রেশদের জন্য আসলে যদি কেউ ফ্রেশ পাশ করে তাহলে হচ্ছে অস্ট্রেলিয়াতে হচ্ছে ইন্টার্নদের একটা ক্যাম্পেইন হয় যেখানে কিনা হিউজ পরিমাণ ডক্টর জব পান। সো আপনি যে পাশ করার পর যে ইন্টার্নশিপটা কমপ্লিট করলেন এটাও কিন্তু একটা পোস্ট গ্রাজুয়েশন ইয়ার। সো আপনি ইন্টার্নশিপটা কমপ্লিট করলেও এটা কিন্তু একটা বছর কাউন্ট হবে, এবং আপনি কিন্তু ইন্টার্ন পজিশনে অ্যাপ্লাই করতে পারবেন। ইন্টার্ন পজিশন নট লাইক দ্যাট যে আপনাকে একদম ছোট পজিশন, এরকম না। আপনি ইন্টার্ন পজিশনে ওখানে যদি আপনি ঢুকতে পারেন তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু আরএমও হয়ে যাবেন, জেএমও হয়ে যাবেন। সো আপনার অবশ্যই পসিবিলিটি আছে। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে একজন অনেকগুলো কোশ্চেন আমাদের কমেন্টে করেছিল, হাউ টু প্রিপেয়ার ফর এমসি পার্ট 1। সো আপু, একটু ইন এ নাটশেল যদি আপনি এটা বলে দিতেন। একটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফর এমসি পার্ট 1, ম্যাটেরিয়ালস নিডেড ফর প্রিপারেশন, টোটাল কস্ট ব্রেকডাউন, এটা অলরেডি করা হয়েছে। ইফ সামওয়ান গেটস জব ভায়া এমসি পার্ট 1 and has done PG in Bangladesh, well on job in Australia as registrar or RMO, can she apply via specialist pathway? How can an IMG work in Australia with limited registration? I mean, what time limit to getting full registration? So এই কোশ্চেনগুলো একটা ভাইয়ার ছিল। আচ্ছা, আচ্ছা, প্রথমে হচ্ছে যে কিছু যে কোশ্চেন গুলো ছিল, এমসি পার্ট 1 এর যে প্রিপারেশন, এই প্রিপারেশন নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। কস্ট ব্রেকডাউন আমরা করেছি, কি কি হচ্ছে ম্যাটেরিয়ালস নিডেড, আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। জাস্ট একটা জিনিস যেটা হচ্ছে আমাদের আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে লিমিটেড রেজিস্ট্রেশন। লিমিটেড রেজিস্ট্রেশনে একজন আইএমজি কতদিন কাজ করতে পারবে, আর হচ্ছে আর লিমিটেড রেজিস্ট্রেশন থেকে ফুল রেজিস্ট্রেশন পাওয়ার টাইমটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে লিমিটেড রেজিস্ট্রেশন হচ্ছে একজন মানে আমরা যারা পার্ট 1 পাস করেছি, হ্যাঁ, তো আমরা হচ্ছে যদি আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সামটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে উই আর ইলিজিবল ফর লিমিটেড রেজিস্ট্রেশন। ইলিজিবল তার মানে হচ্ছে আমরা যদি একটা জব পাই তাহলে আমরা লিমিটেড রেজিস্ট্রেশন পাবো, ঠিক আছে। তো আমরা লিমিটেড রেজিস্ট্রেশন পেয়ে গেলাম, আমি ওখানে জবটা স্টার্ট করে দিলাম, তাহলে আমি 3 ইয়ার্স পর্যন্ত আমি ওখানে আমার এই লিমিটেড রেজিস্ট্রেশন দিয়ে জবটা কন্টিনিউ করতে পারবো। আর এরপরে আমাকে হচ্ছে জেনারেল রেজিস্ট্রেশনের জন্য আমাকে হচ্ছে ক্লিনিক্যালটা দিতে হবে। ঠিক আছে, ক্লিনিক্যাল দিতে পারবো আমি, চাইলে আমি পেসকি দিতে পারি। পেসকি যদি আমি একটা অফার ম্যানেজ করতে পারি আমি পেসকি এক্সামও দিতে পারি। সেটা হচ্ছে আপনার পার্ট 2 দিয়ে। পার্ট 2 দেওয়ার পরে আপনি প্রভিশনাল রেজিস্ট্রেশন পাবেন। প্রভিশনাল রেজিস্ট্রেশন পরে একটা রোটেশন হবে, রোটেশনটা কমপ্লিট করলে তখন জেনারেল রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, পার্মানেন্ট রেজিস্ট্রেশন যেটা। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল, এটা কিছুটা আমরা আলোচনা করেছি। লাইক কেউ যদি লাইক সে বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েশন করে থাকে, সো এমসি পার্ট 1 পাস করার পরে স্পেশালিস্ট পাথওয়েতে, হ্যাঁ, লাইক অস্ট্রেলিয়াতে রেজিস্টার বা আরএমওতে হয়তো বা সে আছে, এখন সে হচ্ছে স্পেশালিস্ট পাথওয়েতে যেতে পারবে কিনা।
আচ্ছা, আমি যেহেতু রিসেন্টলি আমি একটু জব নিয়ে ঘাটাঘাটি করছি, এগুলো নিয়ে একটু কিছুটা আগের চেয়ে ভালো নলেজ এখন একটু মনে হয় বেড়েছে। তো আমি যে কয়েকজনের সাথে কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে, যদি কারো ডক্টর নরসিংহ বলেছেন যে স্পেশালিস্ট পাথওয়েতে যেতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশে অ্যাজ এ কনসালটেন্ট 5 ইয়ার্স জব করতে হবে। সো আপনি যদি 5 ইয়ার্স কনসালটেন্ট হিসেবে জব করেছেন, এটা যদি আপনি শো করতে পারেন, তারপরে ওরা আপনার ইলিজিবিলিটি অ্যাসেস করে আপনাকে একটা স্পেশালিস্ট পাথওয়েতে আপনাকে লিমিটেড রেজিস্ট্রেশন পাবেন। এরপরে আপনি একটা রোটেশন কমপ্লিট করার পরে আপনি কমপ্লিট ফুল রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন। এখন মনে করেন হচ্ছে আপনি আপনার কোশ্চেন থাকবে অনেকের যে তারা ডিগ্রি কমপ্লিট করেছে কিন্তু কনসালটেন্ট হয়নি অ্যাজ এ, কারণ আমাদের দেশে তো কনসালটেন্ট হওয়ার প্রসেসটা অনেক ঝামেলার, অনেক লেন্দি থাকে। তো অনেকে দেখা যায় ডিগ্রি কমপ্লিট করেছে, প্রমোশন হচ্ছে না, তো তারা কি করতে পারেন? তারাও হচ্ছে আপনি পরীক্ষাটা দিতে পারেন, পার্ট 1 দিতে পারেন, এএমসি পার্ট 1। আবার অনেকে দেখা যায় স্পেশালিস্ট হয়েছে 2 বছর হয়েছে কিন্তু এখনো 5 বছর হননি, তো তারা কি করতে পারেন? তারাও দিতে পারেন পরীক্ষাটা। দেওয়ার পরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা পিএইচও পজিশন, রেজিস্ট্রার পজিশন আছে আমাদের দেশে যেরকম ডিগ্রি কমপ্লিট হলে একটু বড় পোস্ট, সিএ পোস্ট, হ্যাঁ, পিএইচও পোস্ট এবং রেজিস্ট্রার পোস্ট, এই পোস্টগুলো একটু সিনিয়র পোস্ট। সো এগুলাতে দেখা যায় সুপারভিশন থাকে না। তো আপনি এগুলাতে অ্যাপ্লাই করতে পারেন, করার পরে এগুলাতেই জব হওয়ার পসিবিলিটি থাকে। এগুলো তো মোটামুটি বাংলাদেশের যাদের হচ্ছে মোটামুটি ডিগ্রি কমপ্লিট থাকে তাদেরকেই বেশি নেয়, হ্যাঁ। তো এগুলাতে আপনি যেতে পারেন, যাওয়ার পরে তখন আপনি এরপরে আপনি লিমিটেড রেজিস্ট্রেশন নিয়ে এরপরে আপনি স্পেশালিস্ট হতে পারেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ইপিক রেডি করতে কি পাসপোর্ট মাস্ট লাগবে? জি আপু, অবশ্যই। আপু তো ভাইয়া সরি জানি না। ইপিক করতে অবশ্যই পাসপোর্ট লাগবে এবং একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আপনি পাসপোর্ট না দিলেও আপনি এনআইডি কার্ডও দিতে পারেন, ওখানে আসলে আপনাকে ঢুকে দেখতে হবে যে আপনি কোনটা শো করছেন, তো পাসপোর্ট শো করাটাই বেটার। আচ্ছা, আর কেন কোনো কোশ্চেন আছে? ও, আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের কোর্স কমপ্লিট হতে কতদিন সময় লাগবে? সো আমাদের হচ্ছে বেসিক্যালি 5 থেকে 5.5 মাস সময়ের মতো লাগে। সো কিন্তু ব্যাপারটা এমন না যে কোর্স কমপ্লিট হলেই আমাদের সব সম্পর্ক শেষ, ব্যাপারটা এমন না। আর দেখা যায় আপনাদের কোর্স কমপ্লিট হওয়ার পরবর্তীতেও যে রিসেন্ট রিকলগুলো থাকে, ওগুলো আমরা প্রিভিয়াস ব্যাচগুলোতে আপলোড দিতে থাকি। সো এটা আপনাদের চিন্তার কোনো কারণ নাই যে কোর্স শেষ হওয়ার সাথে সাথে আপনাদের সব ক্লাসগুলো রিমুভ হয়ে যাবে, এটাও কোনো কারণ নাই। কারণ আমরা অলমোস্ট 1 বছর পর্যন্ত হচ্ছে এটা রাখি অ্যাক্সেস। আর যদি কারো যদি দেখি যে না, তাদের লাইক কোনো একটা ফাইন্যান্সিয়াল ইস্যুর জন্য তারা হচ্ছে দিতে পারছে না, অথবা কারো বেবি আছে, লাইক কোনো একটা কারণে সামহাউ ডিলে হচ্ছে, আমরা তাদের জন্য আর একটু কনসিডার করি। লাইক এটা হচ্ছে বেসড অন ট্রু স্টোরি আর কি, ঠিক আছে? সো এটা একটা আছে। আরেকটা হচ্ছে আমরা হচ্ছে যে রিসেন্ট যে রিকলগুলো থাকে ওগুলো হচ্ছে আমরা আপলোড দিতে থাকি। সো আপনাদের চিন্তা করার কিছু নাই যে আচ্ছা ক্লাস তো শেষ, তাহলে আমি রিসেন্ট রিকলগুলো কোত্থেকে পাবো? সো আমরা রিসেন্ট রিকলগুলো দিতে থাকবো গ্রুপে। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছে লগবুক লাগে কি ফার্দার প্রসেসে? কিসের লগবুক? লগবুক এটা কি আমাদের ইন্টার্নশিপের লগবুক? ট্রেনিং এর লগবুক আছে, ইন্টার্নশিপের লগবুক আছে। হ্যাঁ, লগবুক হচ্ছে অনেক সময় লাগে যদি অ্যাসেসমেন্ট করাতে যদি চায়। অ্যাসেসমেন্ট করাতে চায়, হ্যাঁ। হুম। না, ইন্টার্নশিপের লগবুক লাগে না। ইন্টার্নশিপের লগবুক, ইন্টার্নশিপ সার্টিফিকেট আছে না, সো সার্টিফিকেট থাকলে আসলে লগবুক আর লাগে না। যেখানে যে আপনি সার্টিফিকেট শো করতে পারবেন না সেখানে আর লগবুক লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকলে আর এগুলো লাগবে না। হুম হুম। আচ্ছা। সো আপনাদেরকে আর কারো কোনো কোশ্চেন যদি থেকে থাকে একটু কাইন্ডলি তাড়াতাড়ি বলে বেটার হয়। সো আমরা আমাদের সেশনটা এখানেই শেষ করতে চাচ্ছি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকজন জিজ্ঞেস করেছিল আমাদের যে অফারটা কতদিন চলবে? আমাদের অফারের আজকেই হচ্ছে শেষ দিন।
আপনারা যদি চান তাহলে হচ্ছে আজকের মধ্যে হচ্ছে পেমেন্ট করতে পারেন। সো এটা হচ্ছে আপনাদের জন্য বড় সুযোগ। লাইক কারণ এর পরবর্তীতে এটা হচ্ছে 27,000 বা হচ্ছে এরপরে যদি আপনারা ইনস্টলমেন্টে দিতে চান তাহলে হচ্ছে 30,000। সো এটা অনেক বেশি। সো আপনারা যদি 25,000-এ এটা অ্যাভেল করতে চান তাহলে আমাদেরকে আজকের মধ্যে আপনারা ট্রানজাকশন করে ফেলতে পারেন। আচ্ছা, একজন কোশ্চেন করেছে পসিবিলিটিস অফ গেটিং জব উইথ 7 ইয়ার্স অফ পোস্ট গ্রাজুয়েশন পোস্ট এমডি অ্যানাস্থেশিয়া এক্সপিরিয়েন্স। আচ্ছা আচ্ছা, যিনি কোশ্চেন করেছেন আপু অথবা ভাইয়া, এমসি পার্ট 1 এর পরে অ্যানাস্থেশিয়া আসলে খুবই ভালো একটা সাবজেক্ট, অ্যানাস্থেশিয়ার ডিমান্ড ওখানে আছে। আর 7 ইয়ার্স কমপ্লিট করেছেন এবং আপনার যদি এমডি কমপ্লিট করা থাকে, অবশ্যই যেটা আমি বলেছি পিএইচও অথবা রেজিস্ট্রার পজিশনে আপনার হচ্ছে জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। দেখা যায় হচ্ছে আপনি যেখানেই অ্যাপ্লাই করবেন আপনি অবশ্যই ইন্টারভিউ কল পাবেন। এবং আপনি যদি খুব ভালো ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারেন, তা ওরা আপনাকে যে কোশ্চেন গুলো করবে যে কেন আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনাকে কেন ওরা নিবে, হোয়াই ইউ আর সুইটেবল ফর দ্যাট জব, যদি আপনি অথবা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আপনি যদি খুব সুন্দর করে বলতে পারেন যে কেন আপনাকেই নিতে হবে, তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় খুব ভালো সম্ভাবনা আছে। আশা করি আপনাদের মানে যতটুকু কোশ্চেন ছিল আপনারা আস্ক করছেন। এখন যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা মিটিংটা শেষ করব, যেহেতু অলরেডি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তারপরেও যদি আপনাদের নতুন কোনো কোশ্চেন থাকে, আমাদের গ্রুপ তো আছে, গ্রুপে পোস্ট করতে পারেন। এবং আপু এমসি প্রিপারেশন কি 5th ইয়ার থেকে নেওয়া যাবে? আচ্ছা, 5th ইয়ার থেকে প্রিপারেশন নেওয়া যাবে, তবে আমরা বলি যে আপনি 5th ইয়ার যেহেতু আছেন, আপনি আগে ফাইনাল প্রফেশন মানে ফাইনাল প্রফ যেটা, সেটার উপর গুরুত্ব আগে বেশি দিবেন। কারণ আপনি যদি এমবিবিএস কমপ্লিট না করেন, আপনি ফার্দার আগাতে পারবেন না। তো আপনি ফিউচারে কি করবেন সেটার উপর গুরুত্ব দিতে গিয়ে যদি আপনি ফাইনাল প্রফটাকে মিস করে যান তাহলে হবে না। তো আমার মনে হয় আপনি 5th ইয়ারটাকে ভালো মতো পড়াশোনা করেন, এবং 5th ইয়ারে যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারেন, এবং আপনি এটার পরপরই আপনি ইন্টার্নশিপ শুরুর আগেই আপনি আপনার প্রিপারেশন শুরু করতে পারেন এএমসি। আপনার যে নলেজটা আপনি রেডি করলেন 5th ইয়ারে, এই নলেজটাই কিন্তু আপনার কাজে লাগবে। এখানে একদম স্পেশালিস্ট লেভেলের নলেজ কিন্তু লাগে না। আমরা 5th ইয়ারে যা করি সেটারই জাস্ট কলেজ ভার্সনটা হচ্ছে গাইডলাইনটা। তো আপনি এখানে আপনার বেসিকটা ক্লিয়ার করলেন, এবং আপনি এটার পরপরই আপনি আপনার প্রিপারেশন শুরু করে দিবেন কোনো রকম গ্যাপ ছাড়া, এবং আপনি ইন্টার্নশিপও কন্টিনিউ করলেন, তাহলে আপনি ইজিলি আপনার এএমসিটাও শেষ করতে পারবেন এবং জব পাওয়ার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। সো দৌড়ঝাঁপ না করাটাই বেটার আমার মনে হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ আপনাদেরকে এতক্ষণ পার্টিসিপেট করার জন্য এবং আমাদের লাইভে জয়েন করার জন্য। তো আবারও বলছি, যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদের গ্রুপে কোশ্চেন করতে পারেন, আমরা সেখানে আনসার দিব কমেন্টে। এবং চাইলে পার্সোনালিও আমাদেরকে মেসেঞ্জারে নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে যদি কোনো কোশ্চেন না থাকে, আমি আমার মিটিংটা শেষ করছি। সবাইকে থ্যাংক ইউ অ্যাগেইন, ভালো থাকবেন।